করতেছে পড়াশোনা থেকে তুমি পরীক্ষা দিচ্ছ না? সিট পড়ছে কোথায় তোমার? কোথায় সিট পড়ছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি তোমাদের দোয়ায়। আশা করি তোমরা অনেক ভালো আছো। তা আমরা হালকা পাতলা আজকে তোমাদের বিদায়ী ক্লাসে, আজকে তো ক্লাসের সময় নাই, কারণ আজকে তো গল্প করতে হবে, বিদায়ী ক্লাস যে কিছু কথা বলতে হবে তোমাদেরকে। তবুও যেহেতু আসছো সেই জন্য 4-5 লাইন একটু পড়াই দিই। কমেন্ট, হ্যাঁ। এনি কতদিন ক্লাসে ছিল না মনে হয় না? আফরোজা, হ্যাঁ। জাকিয়া সুলতানা, নুসরাত সেতু, আচ্ছা, ইয়াহিয়া মণ্ডল, তারপরে হচ্ছে মমের পুতুল। আছি আলহামদুলিল্লাহ। মমের পুতুল, তুমি কিন্তু ফোন দাও না আমারে। আচ্ছা, সোমা, নুরনাহার, শারমিন রহমান, আচ্ছা ভাই শাহিন, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখো, আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সবাই একটু মনোযোগ দিবা। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমরা গতদিন কোথায় রাখছিলাম একটু সবাই খেয়াল করব, আর পরীক্ষার বিষয়ে কিছু কথা বলবো হালকা পাতলা, হ্যাঁ, অ্যাজ এ টিচার। আর কাসেম স্যার তো মনে হয় দিয়েছেই তোমাদেরকে, বিশেষ সেমিনার লাইভ ক্লাস ডাকছেন রাত্রে। কয় তারিখে রাখছে রে? 17 তারিখ বুধবার। ওখানে তো পাবাই। আর আমি টিচার হিসেবে 2-4টা কথা বলে দেবো। আচ্ছা, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম ভাই, সবাইকে একসাথে, হ্যাঁ। এখন একটা ক্লাসে মনোযোগ দাও সরাবন্ধুরা। আমরা গতদিন মোবাইল ফোন কিভাবে ইনভেন্ট হলো, আবিষ্কার হলো, সেই কথাগুলো আমরা মোটামুটিভাবে আলোচনা করেছিলাম। তো সেখানে আমাদের লাস্ট কথা ছিল যে একটা মোবাইল ফোনের কয়টা পার্ট থাকে। হ্যাঁ, তোমরা তো শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আমার মনে আছে। আমি খুব ভালোভাবে খেয়াল করছি যে তুমি ক্লাসে নাই। হ্যাঁ, যারা যারা কমেন্ট করো, লেখালেখি করো, আমি তো দেখি মাঝে মাঝে যে কারা কারা নাই। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে সর্বশেষ আলোচনা করেছিলাম মোবাইল ফোনের ক্লাসিফিকেশনটা, মোবাইল ফোন কয় প্রকার, কী কী ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলছিলাম। তো আমরা সেখানে শিখছিলাম যে মোবাইল ফোন হচ্ছে বেসিক্যালি কয় প্রকার। হ্যাঁ, আচ্ছা, একটু কমাই দিলাম না। মোবাইল ফোন হচ্ছে 6 প্রকার। তার মধ্যে আমরা একটাকে হাইলাইট করেছিলাম তোমাদের কাছে, তা হচ্ছে স্মার্টফোন। এই স্মার্টফোনটা তোমরা একটু ভালো করে দেখে নিবা, বাস। এখন আমাদের এখান থেকে আর পড়ার মতো অনেক কথা বাকি। তো সেখানে আমি কিন্তু তোমাদেরকে ইন্টারনেটের বিষয়টা ইনক্লুড করে দিয়েছিলাম, তাই না? তোমরা সাথে সাথে এখান থেকে কতগুলো টপিক অতিরিক্ত করে নিবা। সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, ক্লাউড কম্পিউটিং, হ্যাঁ, হটস্পট,
এই দুই তিনটা সহজ জিনিস, এগুলো তোমরা পারো সবাই, এগুলো একটু দেখে নিবা আর কি, হ্যাঁ, এক নজরে। এরপরে ইন্টারনেট আমি বলেই দিচ্ছি, ইমেল টিমেল সম্বন্ধে একটু দেখবা। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ওই যে সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি, যে কথাটা আমি বলেছিলাম, সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি, সেইটা নিয়ে আমরা একটু কথা বলবো। তারপরে আমরা মোবাইল জেনারেশন নিয়ে একটু কথা বলবো। সবাই মনোযোগ দিও। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, মনোযোগ দাও। তো আমরা গত দিনের একটু রিপিট করে নিই। গত দিনে আমরা মোবাইল ফোনের ক্লাস করতে গিয়ে কয়েকটা কথা বলছিলাম, মনোযোগ দিব সবাই প্লিজ। আমরা বলেছিলাম এইরকম সারা পৃথিবীতে আমরা কানেক্টেড। একটু লাস্ট ওয়ান দেখে নাও, সারা পৃথিবীতে আমরা কানেক্টেড, তাই তো? হ্যাঁ, সারা পৃথিবীতে আমরা কানেক্টেড। এখন আমাদের এই কানেকশনের একটু খেয়াল করো, এইভাবে আমরা কতগুলো কানেকশন গতদিন দিয়েছিলাম, মনোযোগ দিবা। সেখানে বলেছিলাম এটা যদি একটা হিউম্যান বিংস বডি হয় তাহলে এখানে অসংখ্য কোষ, অসংখ্য সেল। সবাই একটু রিপিট করতেছি আমরা 2 মিনিট, দেখো তো। এইটা যদি একটা বডি হয়, হিউম্যান বিংস বডি হয়, তাহলে সেই বডির এই এক একটা হচ্ছে ক্ষুদ্রতম সেল, কোষ এক একটা আর কি, হ্যাঁ। তাহলে একটা সেল থেকে, একটা কোষ থেকে সিগন্যাল অন্য একটা কোষে, অন্য একটা সিগন্যাল মানে সেলে, অন্য একটা ইউনিটে সে ট্রান্সফার হবে। এই কাজগুলো করতে গেলে আমাদের কতগুলো শর্ত মেনটেন করতে হয়, আমরা গত ক্লাসে শিখছিলাম, হ্যাঁ। সেই শর্তগুলো, সেই কন্ডিশনগুলো হচ্ছে 3 কন্ডিশনস, হ্যাঁ। 3টা হচ্ছে মেজর কন্ডিশনস। নাম্বার 1 নম্বর কন্ডিশন হচ্ছে সেখানে যেই যন্ত্র দিয়ে আমি ট্রান্সফার করব সিগন্যালগুলো, অ্যাট ফার্স্ট আমাকে সেই ডিভাইসটা, সেই যন্ত্রটা লাগবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সামিয়া। দেখো এ বেটা, তোর খোঁজ খবর নাই, কই থাকো না থাকো। সামিয়াকে বলছি তুমি তো দেখাও করো না, আসো না তো। আচ্ছা, তো যা বলছিলাম, তাহলে আমাদের কি ছিল যে 3টা ক্রাইটেরিয়া, তার মধ্যে 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ওই ডিভাইসটা লাগবে, ভ্রাম্যমান ডিভাইস, যা নিয়ে আমি কথা বলবো, সেই ডিভাইসটা, অথবা টেক্সট করব, মেসেজিং করব, সেই ডিভাইসটা আমরা গতকালকে ইনভেন্ট করেছি। দ্যাট ইজ নোন অ্যাজ সেলুলার ফোন অর সেল ফোন অর মোবাইল ফোন। তাহলে এর শুদ্ধ নাম হচ্ছে সেলুলার ফোন, কিন্তু নামটা বড় হওয়ার কারণে আমরা সংক্ষেপে নাম দিয়েছি। সঠিক নাম হচ্ছে সেল ফোন, শুদ্ধ নাম, সংক্ষিপ্ত নাম। আর এটাকে আমরা বাজারজাতকরণ করার সময়, যেহেতু এটা নিয়ে মোবাইল করা যায়, ঘুরে ঘুরে কথা বলা যায়, যেখানে সেখানে ব্যবহার করা যায়, ভ্রাম্যমান ইউজ করা যায়, তাই আমরা একে নাম দিয়েছি মোবাইল ফোন। তাহলে 1 নম্বর ক্রাইটেরিয়া এখানে লাগবে হচ্ছে মোবাইল ফোন। একটু মনোযোগ দিয়ে শুনিও। তাহলে কালকে আমরা মোবাইল ফোন আবিষ্কার করলাম এখানে, হ্যাঁ, মোবাইল ফোন আমরা আবিষ্কার করলাম, পড়াশোনা করলাম। আচ্ছা, এরপরে লিমন, হ্যাঁ আপনাকে খুঁজতেছিলাম, কোথায় ছিলেন আপনি? স্যার ক্লাস শেষে সামারি আকারে একটা সাজেশন দিবেন প্লিজ। আর বাইরে আমরা কিসের বাইরে আমরা কি দেখবো? আচ্ছা 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 ভাই, ঠিক আছে, দিব। আচ্ছা, এদিকে দেখো, ওইটাই বললাম, তুমি আসার আগেই আমি এই কথাটাই বলছিলাম। দেখো তাহলে মোবাইল ফোন, এটা আমরা গতকালকে মোটামুটি একটু আলোচনা করেছি। কি জিনিস? 2 নাম্বার হচ্ছে, একটু খেয়াল করো, অ্যান্টিনা সিস্টেম বা যাকে আমরা বলি টাওয়ার, তাই তো? খেয়াল করো, অ্যান্টিনা সিস্টেম বা টাওয়ার। তো এইখানে অ্যান্টিনা সিস্টেমের মধ্যে 2টা পার্ট থাকে, আমরা জানি, একটা রিসিভার, একটা হচ্ছে কি প্রোভাইডার, 2টা পার্ট থাকে না? আচ্ছা, এটা আমরা একসাথে করে নাম দিয়েছি টাওয়ার। এরপরে 3 নম্বর পার্ট আমরা বলছিলাম যে একটা সূত্র থাকতে হবে, সেই সূত্রটা ডিস্টিংগুইশ করবে যে কলার আইডিটাকে, কে কল দিয়েছে তোমাকে, তোমার নাম্বারটা কে ডায়াল করেছে তার ফোনে। মানে ওই যে তোমরা যখন কেউ কাউকে খুব লাভ করো, তখন কারো কথা মনে করো না? মনে করো। আবার এই যে গ্রামে একটা ভ্রান্ত ধারণা আছে, কেউ খেতে নিয়ে বিষম উঠলে বলে আমার কথা কেউ স্মরণ করছে, যাই হোক যা বলো আর কি।
তো বিষয় হচ্ছে তুমি ওখানে কাউকে স্মরণ করতেছো, স্মরণ করলা কিভাবে? মনে মনে না, মোবাইলে নাম্বারটা ডায়াল করলা। এই স্মরণ করলেই সে বুঝে গেল, তারও বিষম উঠে গেল, বুঝতেছো? মানে তার মোবাইলে রিংটা ঢুকে গেছে। তো তুমি এখানে যাকে ডায়াল করলা সেই ওখানে বুঝতে পারলো। তাহলে কিভাবে বুঝতে পারলো? হোয়াট ইজ দ্য প্রসেস? হ্যাঁ, স্পেশালি ডিস্টিংগুইশনেস প্রসেস, মানে পার্থক্যকারী যে প্রসেসটা, যে বিষয়টা, সেটা একটা সূত্র আমরা গতকালকে বলেছিলাম, তাই না? সেই সূত্রটাকে আমরা বলেছিলাম যে এক সেল থেকে অন্য সেলে, একটা দেশ থেকে অন্য দেশে, একটা শহর থেকে আরেকটা শহরে, একটা ফোন থেকে আরেকটা ফোনে যে কলগুলো যাচ্ছে, সিগন্যালগুলো যাচ্ছে, সেইটা যেই সূত্র ডিস্টিংগুইশ করতে পারে, পার্থক্য করতে পারে, চিনতে পারে, লোকেট করতে পারে, স্পেসিফাই করতে পারে, সেই সূত্রকে আমরা বলেছিলাম কি? সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি, সেল সিগন্যাল এনকোডিং বা এনকোডিং পদ্ধতি। তাহলে আমাদের পরবর্তী রুলস হচ্ছে সেল সিগন্যাল এনকোডিং। দেখো, সেল সিগন্যাল এনকোডিং সিস্টেম বা পদ্ধতি বা সেল সিগন্যাল এনকোডিং, একটু খেয়াল করবা। তাহলে আমরা এখানে দেখলাম মোবাইল ফোন, অ্যান্টিনা সিস্টেম, সেল সিগন্যাল এনকোডিং, এই যে তিনটা রুলস। হ্যাঁ, এখানে একটু মনোযোগ দিবা সবাই প্লিজ। সেটা হচ্ছে আমরা মোবাইল ফোন নিয়ে কথা বলছি, আবার শেষের দিকে গিয়ে আজকে একটু কথা বলে ক্লাস শেষ করে দিব। আমরা এখন কথা বলবো এই জায়গাটি নিয়ে, সবাই একটু মনোযোগ দিও। কোথায়? সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি। এখন এইটা বর্তমান মোবাইল ফোনে কি ব্যবহার করা হয় নাকি হয় না? অবশ্যই হয়, সমস্ত ফোনেই ব্যবহার করা হইতো, এটা কথা বোঝা যাচ্ছে। সুতরাং বর্তমান মোবাইল ফোনেও এটা ব্যবহার করা হয়। তাহলে সেল সিগন্যাল এনকোডিং হচ্ছে একটা সূত্র, এটা প্রত্যেকটা মোবাইল ফোনে বাধ্যতামূলক, এছাড়া চলবে না। তো এটা হচ্ছে প্রত্যেকটা মোবাইল ফোনের একটা রুলস, সূত্র, প্রিন্সিপাল প্রত্যেক মোবাইল ফোনের জন্য। সেইটা হচ্ছে বিজ্ঞানীরা বলছেন এটা প্রধানত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বলো? দুই প্রকার। একটার নাম হচ্ছে GSM, আর একটার নাম হচ্ছে CDMA, বা সংক্ষেপে আমরা বলি GSM অথবা বলি CDMA। কথা বুঝতেছ? তাহলে আমরা এই যে সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে লেমন, নিব, অসুবিধা নেই। দেখো, তো আমরা এখানে যা বলছিলাম GSM CDMA, তো GSM এইটা, CDMA এইটা। তাহলে এটা কে কত সালে আবিষ্কার করেছে? আমরা স্বাভাবিকভাবে শুনে আসছিলাম, বা যারা বই পুস্তক যারা পড়েছো তারা জানো, এটা আবিষ্কার করেছে প্রথম জাপান, পরবর্তীতে এটাকে কমপ্লিটনেসে পৌঁছে দিয়েছে হচ্ছে ফিনল্যান্ড। এটা আমরা জানি কমপ্লিটলি রেসপন্সিবল হচ্ছে আমেরিকা। তাহলে এটার জন্য দুইটা দেশ রেসপন্সিবল। GSM, তার আগে আমরা একটা কাজ করি। GSM হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। হ্যাঁ, GSM হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে FDMA, একটা হচ্ছে TDMA। হ্যাঁ, আর CDMA তো একটাই কাহিনী, এটা আরও কিছু আপডেট ভার্সন আসছে, তো ওইগুলো আমরা যাবো না ওদিকে। তো এই FDMA, দ্যাট ইজ ফার্স্ট কাহিনী অফ জাপান, দ্যাট ইজ ফিনল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে দ্যাট ইজ USA। কাহিনীগুলো হতে পারে এটা, দ্যাট ইজ 1979, এটা হচ্ছে 1992। আচ্ছা, 92 না, 91 অ্যাপ্রোপ্রিয়েট, 91। এটা হচ্ছে 1990। আচ্ছা, কমপ্লিটলি ইউজ করে হচ্ছে এটা 1993 থেকে। আচ্ছা, কমার্শিয়ালি রূপ নেয় হচ্ছে 1995। আচ্ছা, এই কয়টা কথা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তো সবাই একটু মনোযোগ দিও। তো আমরা তাহলে কি করলাম? এটা হচ্ছে ছিল সেলুলার সিস্টেম আর কি। হ্যাঁ,
সেলুলার নেটওয়ার্ক বা সেলুলার ডাটা নেটওয়ার্ক যা বলো সেটা। তাহলে এই নেটওয়ার্ক থেকে আমরা গতকালকে এটা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে এইটা নিয়ে একটু কথা বললাম। সেটা হচ্ছে কি, সেল সিগন্যাল এনকোডিং সিস্টেম। তাহলে সেল সিগন্যাল এনকোডিং হচ্ছে প্রত্যেকটা মোবাইল ফোনের জন্য খুবই জরুরি বিষয়। তাহলে প্রত্যেকটা মোবাইল ফোনে আমরা কি ইউজ করি, সেল সিগন্যাল এনকোডিং সিস্টেম ইউজ করি। এইটা ছাড়া মোবাইল ফোন কানেক্টিং হওয়া সম্ভব না, কল ডিস্টিংগুইশ করা সম্ভব না, বোঝা সম্ভব না। তাছাড়া এটা যদি সূত্র না থাকতো তাহলে একই সাথে সমস্ত কলগুলো একটা ফোনে ঢুকে যেত বা বিভিন্ন ফোনে ক্রস কানেকশন হতো, মিসকানেকশন হয়ে যেত, বুঝতেছো? সেগুলোকে সঠিকভাবে প্রোটেক্ট করার জন্য, রেগুলেট করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য এই সূত্রগুলো বিজ্ঞানীগণ আবিষ্কার করেছেন। তাহলে সেল সিগন্যাল এনকোডিং হচ্ছে এক ধরনের সূত্র, প্রিন্সিপাল কোড, যা কিনা কোনো কলকে ডিস্টিংগুইশ করতে পারে, বুঝতে পারে, স্পেসিফাই করতে পারে। হ্যাঁ, আচ্ছা। তো সেইটা হচ্ছে বেসিক্যালি দুই রকম, একটা হচ্ছে জিএসএম আর একটা হচ্ছে সিডিএমএ। জিএসএম হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে এফডিএমএ আর একটা হচ্ছে টিডিএমএ। এফডিএমএ দ্যাট ইজ দ্য কাহিনী অফ জাপান। হ্যাঁ, এটা হচ্ছে জাপানের সেই সময়কার কাহিনী, যখন মোবাইলে কনভারসেশন করেছিলাম, দ্যাট ইজ 1979। আচ্ছা, এরপরে আমরা টিডিএমএ হচ্ছে ফিনল্যান্ডের কাহিনী, ইউরোপের কাহিনী। এই ফিনল্যান্ড এটা 1991 সালে এই কাজটা প্রথম করে আর কি। আর সিডিএমএ হচ্ছে প্রথম, এটা কলকম ইনকর্পোরেটেড নামে একটা কোম্পানি আছে, খুব বিখ্যাত কোম্পানি আমেরিকায়। সে 1990 সালে এইটা প্রথম ইনভেন্ট করে এবং এইটা ব্রডকাস্ট করে, কমার্শিয়ালি সেল করে 1995 সালে। আচ্ছা, যাই হোক, তাহলে এই কথাগুলো আমাদের পরীক্ষায় আসে, যে কোনো অ্যাডমিশন টেস্ট হোক আর যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, এই কথাগুলো, এই সালগুলো পরীক্ষায় আসে। তো এখান থেকে একটু খেয়াল করো, ওই যে আমরা গতদিন তোমাদেরকে একটা কথা বলছিলাম, সিম রিম, তোমাদের মনে পড়ে কিনা দেখো, সিম রিম আমি বলেছিলাম। তো এই যে জিএসএম যে প্রযুক্তি, এইখানে মূলত আমরা ব্যবহার করে থাকি সিম, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, যেটা হচ্ছে সিডিএমএ। এখানে আমরা ব্যবহার করে থাকি রিমুভেবল আইডেন্টিটি মডিউল। হ্যাঁ, আচ্ছা, এই কয়টা কথা তুমি যদি বুঝে থাকো এখান থেকে, এত সহজ করে আমি তোমার সামনে তুলে ধরলাম, তুমি যদি 50টা বইও একসাথে পড়ো বা 50,000 বইও যদি একসাথে পড়ো, তুমি এই বিষয়গুলো ঠিক এভাবে বুঝতে পারবে না। কারণ আমি জানি বাজারে যতগুলো আইসিটির বই আছে, বিসিএস লেভেল হোক বা আদার্স আমার একাডেমিক সাবজেক্টেরও কিছু ছিল, সেগুলো দেখছি এত সুন্দরভাবে এইভাবে সাজায় কেউ দেয় নাই, কথা বুঝলা? কিন্তু আমি তোমাকে খুব সহজে সেল সিগন্যাল এনকোডিংটা কি, একদম একটা ব্রিফিং তোমার মাথার মধ্যে কিন্তু প্রবেশ করে গেছে। এবং এই যে 8-10 মিনিট আমরা বকবক করলাম, এর মধ্য দিয়ে তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট আসছে যে বিষয়টা আসলে কি। যদি কোনো জিনিসের ডেফিনেশনটা বুঝতে পারো, ইন্ট্রোডাক্টরি বুঝতে পারো, যেমন তুমি বাংলাদেশ সংবিধান পড়তেছো, সংবিধানে যদি তুমি প্রস্তাবনাটা বুঝতে পারো, প্রস্তাবনা কি আছে, তাহলে কিন্তু মোটামুটি একটা ধারণা চলে আসবে তোমার ওভারঅল সংবিধানের উপর, যেখানে কি আলোচনা করা হচ্ছে, প্রিয়াম্বল, ইন্ট্রোডাক্টরি আর কি যেখানে বলা হয় আর কি। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেকটা জিনিসের হচ্ছে প্রথমে যে ব্রিফিং, যেটাকে বলা হয় ভূমিকা, প্রিয়াম্বল, প্রস্তাবনা, উপস্থাপনা, হ্যাঁ, সেই বিষয়টা যদি তুমি ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে ভিতরে কি হতে পারে তুমি প্রথমেই গ্যাস করতে পারবা যে এর ভিতরে কি থাকতে পারে। তাহলে এই বিষয়টা নিয়ে 2-4টা কথা আমাদেরকে লিখতে হবে, কারণ এগুলো পরীক্ষা আসবে, ঠিক তো? তো এটা স্ক্রিনশট নিয়ে তুমি রেখে দিতে পারো, পরবর্তীতে তোমার কাজে লাগবে কিন্তু। হ্যাঁ, তোমার পার্সোনাল এতে স্ক্রিনশট দিয়ে রেখে দাও, এরপরে আমরা শুরু করি। হ্যাঁ, সবাই লেখো, টপিকের নাম লেখো সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি বা সেল সিগন্যাল এনকোডিং। সবাই লেখো, আজকে একটু লেখাই দিই। হ্যাঁ, এখন মাথা ঘুরবে না, এখন একটু ধারণা তো আসছে, লেখো। তো সেল সিগন্যাল এনকোডিং। হ্যাঁ, আচ্ছা, নিচে লেখো, এমনি একটা কথা লেখো, সিম্পলি লিখে নাও, বর্তমান মোবাইল ফোনে দাও সেল সিগন্যাল এনকোডিংয়ের সংজ্ঞাটা লিখে রাখো। হ্যাঁ, রিটেনে কিন্তু সংজ্ঞাটা আসে, রিটেনে কোশ্চেন এভাবে হয়, এনকোডিং চাই অথবা চাই সেল সিগন্যাল এনকোডিং, তাহলে ওই সময় সংজ্ঞাটা তুমি বিপদে পড়ে যাবা, আর বইয়ের সংজ্ঞা, মুখস্থ সংজ্ঞা মনে থাকবে না। আমি সাধারণত সংজ্ঞাগুলো ওইভাবে লেখাই না, আগে বেসিক থেকে লেখাবো, নো মুখস্থ, বুঝে বুঝে লিখবো। তাহলে সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতিটা কি একটু দেখে নাও প্লিজ। সেটা হচ্ছে, ধরো এই সিগন্যাল, এখান থেকে একটা সিগন্যাল আসতেছে, আমার এখানে মোবাইল ফোন রাখা আছে, তো এখান থেকে একটা সিগন্যাল এইখানে আসতেছে, আবার এখান থেকে একটা সিগন্যাল এখানে আসতেছে।
এখান থেকে একটা সিগন্যাল এখানে যাচ্ছে, কিন্তু আমি এটাও নিব না এটাও নিব না, আমি এইটা গ্রহণ করব। হ্যাঁ, তাহলে এখানে কি হতে পারে, সংজ্ঞাটা কি লেখা, ওইটা যে সূত্র মেনটেন করে। ধরো আমার মোবাইল ফোনটা এখানে রাখা আছে আমেরিকাতে, এখন এখানে এই লিমনও ফোন দিচ্ছে, এনিও ফোন দিচ্ছে, ধরো সামিয়াও ফোন দিচ্ছে। এখন আমি সামিয়ার ফোনটা রিসিভ করবো, কথার কথা তোমাদেরটা এই মুহূর্তে আমি রিসিভ করবো না। তাহলে আমার ফোনটা ওখানে আমার, কারণ তোমাদের নাম্বারটা ভুল আছে কিন্তু ও সঠিক নাম্বারে ডায়াল করেছে। হ্যাঁ, আমার স্বামী আমার এখানে আসছে, ও আমার এখানে পড়ে আর কি, ও জানে আমার এটা। তো এখন বিষয় হচ্ছে যে ও যখন ও যেভাবে আসতে পারবে, অ্যানি বা লিমন, তোমরা তো সরাসরি আসো নাই কখনো, তো জায়গাটা চিনতে তোমাদের কষ্ট হবে, কিন্তু ও কিন্তু ডিরেক্টলি আসতে পারবে, কারণ ও অনেকবার আসছে, এখানে চেনে জায়গাটা। এখন এই যে পার্থক্য করা, বুঝে ওটা একটা জিনিস স্পেসিফিকভাবে চেনা, এইটার জন্য আমরা সূত্রটা ইউজ করেছি, তাই না? তাহলে আমরা কি বলতে পারবো সূত্রটার ডেফিনেশন? আমরা বলতে পারবো যে সূত্রের সাহায্যে বা যে নিয়মের সাহায্যে, শুনে নাও, লিখো না, যে সূত্রের সাহায্যে বা যে নিয়মের সাহায্যে, হ্যাঁ সিটি রহমান ওয়ালাইকুম আসসালাম, দেখো ভাই, যে সূত্রের সাহায্যে বা যে নিয়মের সাহায্যে বিভিন্ন অ্যান্টিনা থেকে, এই যে বিভিন্ন অ্যান্টিনা থেকে বা ট্রান্সমিশন সেন্টার, অ্যান্টিনা মানে তো ট্রান্সমিশন সেন্টার, তাহলে বিভিন্ন ট্রান্সমিশন সেন্টার থেকে প্রাপ্ত সিগন্যাল সমূহকে যে প্রক্রিয়ায় পৃথক করা হয়, চেনা যায়, পার্থক্য করা যায়, হ্যাঁ, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি। তাহলে কি লিখে নাও তো, ডেফিনিশনটা লিখে নাও ওখানে। বিভিন্ন ট্রান্সমিশন সেন্টার থেকে প্রাপ্ত সিগন্যাল সমূহকে, সবাই একটু লিখে নাও, যে প্রক্রিয়ায় বিভিন্ন ট্রান্সমিশন সেন্টার থেকে প্রাপ্ত সিগন্যাল সমূহকে, যে প্রক্রিয়ায় বিভিন্ন ট্রান্সমিশন সেন্টার থেকে প্রাপ্ত সিগন্যাল সমূহকে পৃথক করা যায়, যে প্রক্রিয়ায় বিভিন্ন ট্রান্সমিশন সেন্টার থেকে প্রাপ্ত সিগন্যাল সমূহকে পৃথক করা যায়, তাকে সেল সিগন্যাল এনকোডিং বলে। যে প্রক্রিয়ায় বিভিন্ন ট্রান্সমিশন সেন্টার থেকে প্রাপ্ত সিগন্যাল সমূহকে পৃথক করা হয়, তাকে সেল সিগন্যাল এনকোডিং বলে। নিচে প্যারা করে লেখো, ওখানেই নিচে প্যারা করে লেখো, বর্তমান মোবাইল ফোনে ব্যবহৃত সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি প্রধানত দুই প্রকার। বর্তমান মোবাইল ফোনে ব্যবহৃত সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি প্রধানত দুই প্রকার। বর্তমান মোবাইল ফোনে ব্যবহৃত সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি প্রধানত দুই প্রকার। লিখছ? যথা, সাবপয়েন্ট অন লেখো জিএসএম, সাবপয়েন্ট অন জিএসএম, সাবপয়েন্ট টু সিডিএমএ, সাবপয়েন্ট অন জিএসএম, সাবপয়েন্ট টু সিডিএমএ। লিখছো? জিএসএম এবং সিডিএমএ। বাস, এখন আমরা এইখান থেকে কিছু প্রশ্ন আসছে, সেগুলো আমরা একটু সলভ করে ফেলবো। হ্যাঁ, বিসিএস, নন বিসিএস, বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক যা আসছে সেগুলো একটু আমরা এখানে কোট করে নিব। তো প্রথম হেডলাইন আমাদের লিখে নাও জিএসএম, কারণ কতদিন লেখানো হয়নি, আজকে একটু কিছু লেখাই দিই। আচ্ছা, লেখো জিএসএম। গতদিন লেখাইনি অন্য কারণে, কারণ এতগুলো কথা লেখাতে গেলে তো অত পড়া বুঝাইতে পারতাম না, এত কথা বলতে পারতাম না। আমি সাধারণত নোট করায় ক্লাস নেই, কিন্তু এখানে অনেকগুলো আলোচনা করেছি, তো লেখাতে গেলে সময় পেতাম না। দেখলাম যতটুকু সময় আলোচনা করা যায় তত ভালো, কারণ পরীক্ষার সামনে তোমরা তো কম বেশি পড়েছই। আচ্ছা, তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিএসএম। পয়েন্ট নাম্বার অন, 1 নম্বর পয়েন্টে লেখো, 1982 সালে, সবাই লেখো প্লিজ, 1982 সালে সর্বপ্রথম এর নামকরণ করা হয়। 1982 সালে সর্বপ্রথম এর নামকরণ করা হয়
গ্রুপ স্পেশাল মোবাইল 1982 সালে সর্বপ্রথম এর নামকরণ করা হয় গ্রুপ স্পেশাল মোবাইল। গ্রুপ স্পেশাল মোবাইল, গ্রুপ স্পেশাল মোবাইল, হ্যাঁ, গ্রুপ স্পেশাল মোবাইল। লিখছো? পয়েন্ট নাম্বার 2 লেখো 1983 সালে এই নাম পরিবর্তন করে লেখো 1983 সালে এই নাম পরিবর্তন করে 1983 সালে এই নাম পরিবর্তন করে নামকরণ করা হয় গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। 1983 সালে এই নাম পরিবর্তন করে নামকরণ করা হয় গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, 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 গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। লিখছো? গ্লোবাল সিস্টেম ফর গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। পয়েন্ট নাম্বার 3 3 নম্বর পয়েন্টে লেখো সবাই। ইহাতে সিম কার্ড ব্যবহার করা হয়। ইহাতে সিম কার্ড ব্যবহার করা হয়। ব্র্যাকেটের মধ্যে লিখে নাও সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এরপরে নেক্সট পয়েন্ট, পয়েন্ট নাম্বার 4 লেখো। ইহাতে সবাই লিখবা, ইহাতে রেডিয়েশন বেশি হওয়ায়, রেডিয়েশন বিকিরণ, ইহাতে রেডিয়েশন বেশি হওয়ায়, ইহাতে রেডিয়েশন বেশি হওয়ায় অধিকক্ষণ কথা বললে, মানে মোবাইলে কথা বলছে, ইহাতে রেডিয়েশন বেশি হওয়ায় দীর্ঘক্ষণ কথা বললে মস্তিষ্ক বা ব্রেইনের, ইহাতে রেডিয়েশন বেশি হওয়ায়, ইহাতে রেডিয়েশন বেশি হওয়ায় দীর্ঘক্ষণ কথা বললে মস্তিষ্ক বা ব্রেইনের ক্ষতির সমূহ সম্ভাবনা থাকে। ইহাতে রেডিয়েশন বেশি হওয়ায়, ইহাতে রেডিয়েশন বেশি হওয়ায় দীর্ঘক্ষণ কথা বললে মস্তিষ্ক বা ব্রেইনের ক্ষতির সমূহ সম্ভাবনা থাকে। এখানে এই যে রেডিয়েশন বেশি হয় লিখলাম, এই জায়গাটা হাইলাইট করো, আর যে পয়েন্ট এখানে লিখলাম সেই পয়েন্টের উপরে 3টা তারকা চিহ্ন দাও এখানে, হ্যাঁ, এভাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। ইহাতে রেডিয়েশন বেশি হয় মস্তিষ্ক বা ব্রেইনের ক্ষতির সমূহ, মানে দীর্ঘক্ষণ কথা বললে মস্তিষ্ক বা ব্রেইনের ক্ষতির সমূহ সম্ভাবনা থাকে। নেক্সট পয়েন্টে লেখো ইহা পৃথিবীর অধিকাংশ দেশে ব্যবহার করা হয়। ইহা মানে এই জিএসএম পদ্ধতি, ইহা পৃথিবীর অধিকাংশ দেশে ব্যবহার করা হয়। ইহা পৃথিবীর অধিকাংশ দেশে ব্যবহার করা হয়। ব্র্যাকেটের মধ্যে লেখো 218টা, প্রায় 218টা দেশে ব্যবহার করা হয়, ওই মানে টেরিটরি যেগুলো আছে সেগুলো। আচ্ছা, লিখছো? এরপর লেখো
ইহা বাংলাদেশের সকল মোবাইল ফোন কোম্পানি ব্যবহার করে থাকে। ইহা বাংলাদেশের সকল মোবাইল ফোন কোম্পানি ব্যবহার করে থাকে। ইহা বাংলাদেশের সকল মোবাইল ফোন কোম্পানি ব্যবহার করে থাকে। আগে একটা ছিল, ওইটা বাদ দিয়ে ব্র্যাকেটে লিখে নাও, সিটিসেল ব্যতীত। সিটিসেল ব্যতীত, যদিও এখন নাই, কাগজ কলমে আছে আর কি। সিটিসেল ব্যতীত ইহা বাংলাদেশের সকল মোবাইল ফোন কোম্পানি ব্যবহার করে থাকে। ব্র্যাকেটে লিখে নাও, সিটিসেল ব্যতীত। সিটিসেল ছাড়া যারা আছে সবাই এটা ব্যবহার করে, শুধু সিটিসেলটা ব্যবহার করে না। তাহলে সিটিসেল ছাড়া সবাই এটা ব্যবহার করে। এরপরে 7 লিখবা। এর কিন্তু অসুবিধা আছে, অনেকগুলো অসুবিধা আছে। তার মধ্যে একটা অসুবিধা হচ্ছে এখানে রেডিয়েশন যেহেতু বেশি হয়, তার মানে ইলেকট্রিসিটি বেশি লাগে, চার্জ বেশি লাগে আর কি। হ্যাঁ, তো একটু নেগেটিভ কথা লিখে নাও। ইহাতে বিদ্যুতের অপচয় বেশি হয়ে থাকে। ইহাতে বিদ্যুতের অপচয় বেশি হয়ে থাকে। ইহাতে বিদ্যুতের অপচয় বেশি হয়ে থাকে। বিদ্যুতের অপচয় বেশি হয়ে থাকে। আচ্ছা, এরপরে লিখতে পারো, ওই যে কল মানে কি বলবো তোমার, যে টক টাইম, লম্বা সময় যেটা আর কি, এইটা কিন্তু এরা প্রথম চালু করে। তো লিখে নাও পরবর্তী পয়েন্টে, ইহাতে টক টাইম বা কথোপকথন সময় দীর্ঘতর হয়। ইহাতে টক টাইম বা কথোপকথন সময় দীর্ঘতর হয়। ইহাতে টক টাইম কথোপকথন সময় দীর্ঘতর হয়। ইহাতে টক টাইম বা কথোপকথন সময় দীর্ঘতর হয়। ইহাতে টক টাইম বা কথোপকথন সময় দীর্ঘতর হয়। ব্র্যাকেটে লেখো কেন দীর্ঘতর হয়, ওই কথাটা ব্র্যাকেটে লিখে রাখো। এক্সপ্লেনেশনটা পালস বৈশিষ্ট্যকরণে, পালস বা রূপান্তর স্পন্দন, এভাবে লেখো, পালস বা রূপান্তর স্পন্দন। রূপান্তর স্পন্দন এটা একটা বৈশিষ্ট্য। তাহলে ব্র্যাকেটে লিখে নিলাম কি, যে পালস বা রূপান্তর স্পন্দন বৈশিষ্ট্যের কারণে ইহাতে টক টাইম বা কথোপকথন সময় দীর্ঘতর হয়। ইহাতে টক টাইম বা কথোপকথন সময় দীর্ঘতর হয়। লিখছো তো? ব্র্যাকেটের মধ্যে লিখবো পালস বা রূপান্তর স্পন্দন বৈশিষ্ট্যের কারণে। লেখো পালস বা রূপান্তর স্পন্দন বৈশিষ্ট্যের কারণে। পালস বা রূপান্তর স্পন্দন বৈশিষ্ট্যের কারণে লিখছো? আচ্ছা, গেল। এরপরে আরেকটা লিখতে পারো। নেক্সট পয়েন্টে লেখো, 9 নম্বর পয়েন্টে লেখো। 9 নম্বর, এটা একটু নোট করে দিলাম। হ্যাঁ, বই পুস্তকে ঝামেলা, তাই নোট করে দিলাম। 9 নম্বর পয়েন্টে লেখো, ইহা প্রধানত 2 প্রকার। ইহা প্রধানত 2 প্রকার। ইহা প্রধানত 2 প্রকার। ইহা প্রধানত 2 প্রকার, যথা সাবপয়েন্ট অন FDMA, সাবপয়েন্ট টু TDMA। দেখো FDMA TDMA ফুল মিনিং লিখে নাও। FDMA ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস হ্যাঁ না, মাল্টিপল অ্যাক্সেস, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। নেক্সট বইটা লেখো, একই কথা, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। হ্যাঁ, ইহা প্রধানত 2 প্রকার। হ্যাঁ, ইহা প্রধানত 2 প্রকার, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। লিখছো? ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সিমিলারলি আমরা পরের টপিকে যাব। নেক্সট টপিক সবাই লিখো, CDMA। পরের টপিকে সবাই লেখো
CDMA, এটা 1 নম্বর পয়েন্টে লেখো। ইহা 1990 সালে বিখ্যাত মার্কিন কোম্পানি লেখো কলকম ইনকর্পোরেটেড কর্তৃক QUAL, হ্যাঁ, COMM, কলকম ইনকর্পোরেটেড কর্তৃক আবিষ্কৃত। ইহা 1990 সালে বিখ্যাত মার্কিন কোম্পানি কলকম ইনকর্পোরেটেড কর্তৃক আবিষ্কৃত একটি জনপ্রিয় প্রযুক্তি। ইহা 1990 সালে বিখ্যাত মার্কিন কোম্পানি কলকম ইনকর্পোরেটেড কর্তৃক আবিষ্কৃত একটি জনপ্রিয় প্রযুক্তি। লিখছো? আচ্ছা, পয়েন্ট নাম্বার 2, 2 নম্বর পয়েন্টে লিখো। ইহার পূর্ণরূপ হলো কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ইহার পূর্ণরূপ হলো কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। লিখছো? আচ্ছা, 3 নম্বর পয়েন্টে লেখো। ইহাতে রিম কার্ড ব্যবহার করা হয়। 3 নম্বর, ইহাতে রিম কার্ড ব্যবহার করা হয়। ব্র্যাকেটে লিখে রাখো, রিমুভেবল আইডেন্টিটি মডিউল। লিখছো? 4 নম্বর পয়েন্টে লেখো। 4 নম্বর পয়েন্ট, রিমুভেবল আইডেন্টিটি মডিউল। 4 নম্বর পয়েন্টে লিখব, ইহা বাংলাদেশে সিটিসেল কোম্পানিতে ব্যবহার করা হতো বা সিটিসেলে ব্যবহার করা হতো। ইহা বাংলাদেশে সিটিসেলে ব্যবহার করা হতো। সিটিসেল মোবাইল ফোন বা সিটিসেল কোম্পানি ব্যবহার করতো, যেভাবে সাজায় লেখো। ইহা বাংলাদেশে সিটিসেল মোবাইল ফোন কোম্পানি ব্যবহার করতো বা সিটিসেল মোবাইল ফোনে ব্যবহার করা হতো, যেভাবে সুবিধা লেখা। আচ্ছা, এরপরে 5 নম্বর লেখো। ইহাতে রেডিয়েশন কম হওয়ায়, উল্টা কথা, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এটা। ইহাতে রেডিয়েশন কম হওয়ায় দীর্ঘক্ষণ কথা বললেও মস্তিষ্ক বা ব্রেইনের ক্ষতির তেমন কোনো সম্ভাবনা থাকে না। ইহাতে দীর্ঘক্ষণ কথা বললেও, এই যে রেডিয়েশন কম, এখানে আন্ডারলাইন করো। ইহাতে দীর্ঘক্ষণ কথা বললেও মস্তিষ্ক বা ব্রেইনের ক্ষতির তেমন কোনো সম্ভাবনা থাকে না। আর এই পয়েন্টের উপরে 3টা তারকা চিহ্ন দিয়ে রাখিও, ব্যাস। এরপরে 6 নম্বর লেখো, ইহাতে বিদ্যুতের অপচয় কম হয়ে থাকে। ইহাতে বিদ্যুতের অপচয় কম হয়ে থাকে। অর্থাৎ ইহা বিদ্যুৎ সাশ্রয়ী। লেখো, ইহাতে বিদ্যুতের অপচয় কম হয়ে থাকে, অর্থাৎ ইহা বিদ্যুৎ সাশ্রয়ী। লিখছো? দাড়ি দিয়ে লেখো ওখানে, ইহা বিদ্যুৎ সাশ্রয়ী। লিখছো তো? দাড়ি দিয়ে লেখো ওখানে। এই জন্য ইহাকে সবাই লিখো প্লিজ। এই জন্য ইহাকে সবুজ ফোন
সবুজ ফোন বা গ্রিন ফোন, এটা কিন্তু পরীক্ষায় আসে। গ্রিন ফোন কি? আসলে কিন্তু ফোন না, এটা হচ্ছে একটা কানেকশনের নাম আর কি। সবুজ ফোন বা গ্রিন ফোন বা পরিবেশ বান্ধব বলা হয়, পরিবেশ বান্ধব বলা হয়, পরিবেশ বান্ধব বলা হয়। এই জন্যই যেহেতু বিদ্যুৎ সাশ্রয়ী, তাই এই জন্য ইহাকে সবুজ ফোন, গ্রিন ফোন বা পরিবেশ বান্ধব বলা হয়। এইটা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বা কম্পিটিটিভ এক্সামে এইটা পরীক্ষায় আসে। এই জিনিসটা কি? আসলে এটা ফোন না, এটা একটা কানেকশনের সিস্টেম আর কি। তো তাহলে যে পয়েন্টটা শেষে লিখলা ওই পয়েন্টের উপরেও 3টা তারকা চিহ্ন দিয়ে রাখো। লিখছো? আচ্ছা, এরপরে লাস্ট কথা লিখে রাখো, ইহাতে ডাটা আদান প্রদানের জন্য, ইহাতে ডাটা আদান প্রদানের জন্য, ডাটা বা তথ্য যা লেখো, ইহাতে ডাটা বা তথ্য আদান প্রদানের জন্য ইউনিক কোডিং সিস্টেম, ইউনিক কোডিং বা ইউনিকোডিং যা লেখো, ইউনিক কোডিং পদ্ধতি ব্যবহার করা হয়। এটা পরীক্ষায় আসছে, এটা বিসিএসও আসছে। ইহাতে ডাটা আদান প্রদান, ডাটা বা তথ্য আদান প্রদানের জন্য ইউনিক কোডিং পদ্ধতি ব্যবহার করা হয়। এইটার কারণেই সিটিসেল বাদ হয়ে গেছে। এইটার সুবিধাও আছে, অসুবিধাও আছে। অবশ্য রিপেয়ার করা যাইতো, কিন্তু এখন করে নাই তারা। ওই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় এটা ক্লোজ করে দেওয়া হয়েছে আর কি। বিভিন্ন নেতাদের কাছে ডাবল পাওয়া যেত এইটা সিটিসেল, সেইটা সমস্যা। এবং তারা অনেকগুলো ক্রাইম করতো, ক্রাইমের সাথে জড়িত ছিল, যেগুলো উদ্ধার করা কঠিন ছিল আর কি। এই ইউনিক কোডিং সিস্টেম, এটা কি জিনিস? ইউনিক কোডিং সিস্টেম বোঝাইতে 1 ঘন্টা লাগবে। আমরা রিটেনের ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে, তখন রিটেনের ক্লাসে ইউনিক কোডিং সিস্টেম নিয়ে আলোচনা করব। এখন ওদিকে যাওয়ার কোনো সময় নাই, সুযোগও নাই, দরকারও নাই। তুমি শুধু মনে রাখবা ইউনিক কোডিং সিস্টেম, ইউনিক কোডিং সিস্টেম, এটা শুধু মনে রাখবা। বাকি কথা রিটেনে হবে, এটা নিয়ে গেল। এলে মোটামুটি এই যে আমি একটু সাজাই দিলাম, কারণ আমি প্রত্যেকটা ক্লাসে তোমরা জানো যে আমি প্রথমে আগে আলোচনা করি, বিষয়টা বুঝিয়ে দেই, তারপরে লিখিয়ে দেই। কিন্তু গত কয়েকটা ক্লাসে অনেকগুলো লেখাইতে পারিনি, কারণ হচ্ছে সময় কম, আমরা আলোচনা করছি বেশি, যতটা আলোচনা করা যায়, কারণ পরীক্ষা যেহেতু সামনে। সেই জন্য এখন নোট করার চেয়ে বিষয়গুলো শুনে রাখা বেশি ভালো, কারণ পরীক্ষা আনসার করতে পারবো। তো এই জন্য আমি দেখছি যে যতটা বেশি বলা যায়। আচ্ছা, এখন কিন্তু এটা মনে থাকবে না, আর বই পুস্তক উল্টাপাল্টা লেখা আছে, সেই জন্য আমি কয়েকটা কথা লেখাই দিলাম যেন ভুলে না যাও। আচ্ছা, তাহলে মোটামুটি এখন সেল সিগন্যাল এনকোডিং সম্বন্ধে তোমার যে ভীতিটা ছিল, একটা কেমন একটা অবস্থা ছিল, সেটা কিন্তু কেটে গেছে ইনশাআল্লাহ। তো এনি কি প্রবলেম হচ্ছে কি, মানে নেট কানেকশন হচ্ছে? নেটে যদি কানেকশন প্রবলেম হয় তাহলে করো, রিকানেক্ট করো, কেটে দিয়ে আবার ঢোকো, দেখো তো হচ্ছে কিনা। নেট স্লো হতে পারে। শেষের পয়েন্ট কিছু বলি নেই, শেষের পয়েন্টে লেখো ইহাতে মানে এই সিস্টেমে আর কি ইউনিক কোডিং পদ্ধতিতে ডাটা বা তথ্য আদান প্রদান করা হয়। ইউনিক কোডিং পদ্ধতিতে ডাটা বা তথ্য আদান প্রদান করা হয়। আচ্ছা, এইটা তাহলে এখানে আমরা শেষে যে 3টা কথা লেখাইছি, 3টাই খুবই গুরুত্বপূর্ণ। 3টা পয়েন্টই গুরুত্বপূর্ণ পয়েন্ট। শেষের 3টা কথাই গুরুত্বপূর্ণ কথা। কি কি ছিল? ইউনিক কোডিং পদ্ধতি কি জিনিস বা কারা ব্যবহার করে শিখলাম, এই গ্রিন ফোন কি জিনিস সেটা শিখলাম, আর রেডিয়েশন কম হয় সেটা শিখলাম। শেষের 3টা কথাই পরীক্ষায় আসছে, যে কোনো পরীক্ষায় বারবার আসে। তো আমরা একটু খেয়াল রাখবো এটা। এবার আমরা এমন একটা টপিক পড়ব যেই টপিক থেকে প্রশ্ন হবেই, কিন্তু পারা মুশকিল। তবে আমি যতটা সহজ করে দেওয়া সম্ভব সহজ করে দিচ্ছি। সবাই নতুন টপিক লেখা একটা, নেক্সট টপিকের নাম লেখো। ওই যে আমাদের সিলেবাসের শুরুতে ছিল, বলছিলাম 2G 3G 4G, সেই কথাগুলো ছিল না, ওই কথাগুলো পড়বো এখন। মানে যেটা সিলেবাসের শুরুতে ছিল সেইটা আমরা শেষে পড়তেছি, কারণ এভাবে পড়লেই সুবিধা সেটা। আচ্ছা,
ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সরাবন্ত ওটা, থ্যাংক ইউ ভাই, খেয়াল করুন। এবার আমরা নতুন টপিকের নাম দিব। নতুন টপিক সবাই লিখো, মোবাইল ফোন জেনারেশন, অথবা লেখো জেনারেশন অফ মোবাইল ফোন। জেনারেশন অফ মোবাইল ফোন, হ্যাঁ, বাংলা হচ্ছে মোবাইল ফোনের প্রজন্ম। তাহলে জেনারেশন অফ মোবাইল ফোন বা মোবাইল ফোনের প্রজন্ম, সবাই খেয়াল করো, জেনারেশন অফ মোবাইল ফোন বা মোবাইল ফোনের প্রজন্ম। তাহলে আমরা যেহেতু তোমাদের সাথে কতগুলো কথা আমি বলতে পারি নাই, সুযোগ পাই নাই, হ্যাঁ, আচ্ছা সেই জন্য একটু বলে দিচ্ছি। আমরা যদি বিশেষ পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামে, আচ্ছা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি আমরা দেখি এই কথাটা লেখা আছে প্রজন্ম, প্রজন্ম, তাহলে আমরা বুঝবো তো এটা তো আইসিটির একটা কোশ্চেন, তাই না, বা কম্পিউটার সায়েন্সের একটা কোশ্চেন। তো প্রজন্ম লেখা দেখলেই আমরা কিভাবে চিন্তা করব, হ্যাঁ, সেটা একটু দেখাচ্ছি আগে, দেখো। আচ্ছা, জেনারেশন, এই যে প্রজন্ম, হ্যাঁ, এই প্রজন্ম দেখলে আমাদের কি কি মাথায় চিন্তা আসবে একটু দেখে নাও প্লিজ। প্রজন্ম দেখলে প্রথমে চিন্তা আসবে হচ্ছে এই জেনারেশনটা কি কি জেনারেশন হইতে পারে। আমরা প্রথম চিন্তা করব এই জেনারেশনটা হইতে পারে একটা কম্পিউটার জেনারেশন, এটা হইতে পারে। এরপরে জেনারেশনটা হতে পারে এটা তোমার ল্যাঙ্গুয়েজ জেনারেশন হতে পারে, এটা হতে পারে মোবাইল ফোন জেনারেশন। একটু ভালো করে বুঝিও, আমি কিন্তু এই কথাগুলো বলতাম না আজকে, কিন্তু তবুও আমি পিছনের দিকে গেলাম কেন, আমার মনে হচ্ছে যে কথাগুলো বলে দিলে তোমার হয়তো একটু উপকার হবে, সেই জন্য আমি বলে দিচ্ছি, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনো। আর লিমনও বারবার বলছে যে স্যার একটু ইয়ে করে দেন, কিছু সামারি করে দিচ্ছেন, তো আমি এগুলো সে বলে দিচ্ছি, কিন্তু এগুলো সাজেশন। তুমি মনে রাখবা এই যে 3টা টপিক আমি বলে দিলাম, এখন এই 15 নম্বর আছে না আমাদের কম্পিউটার আইসিটি থেকে, সেই 15 নম্বরের মধ্যে এখান থেকে 3টা প্রশ্ন হবে। আমি যে 3টা লিখে দিলাম সেই জায়গা থেকে 3টা প্রশ্ন হবে, খুব মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করবা। তার মধ্যে প্রথমটা লিখছি কম্পিউটার জেনারেশন, কম্পিউটারের প্রজন্ম, বাট আনফর্চুনেটলি আমি এটা পড়াইতে পারি নাই সময়ের স্বল্পতার কারণে, ঠিক তো। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ জেনারেশন, এটাও পড়াইতে পারি নাই সময়ের কারণে, কিন্তু আমি আশা করেছি যে আজকে, গতদিন খুব দ্রুত কথা বলছি এবং অন্যান্য বিষয় কিছু কিছু ছোটোখাটো বিষয় আমি পড়াই নেই, যে কেন কিছু সময় রাখছি আমরা এটা পড়ানোর জন্য, মোবাইল ফোন জেনারেশন। তাহলে আমরা জানি যে প্রজন্ম বলতে আমাদের কম্পিউটার এবং আইসিটির ভাষায় যখনই আমাদেরকে বলা হবে প্রজন্ম, এই সংক্রান্ত কোনো কোশ্চেন হবে, সাথে সাথে ইনস্ট্যান্ট আমার চিন্তাটা স্ক্যাটার্ড হবে ইন 3 ওয়ে, 3টা পথে আমার চিন্তাটা বিচ্ছিন্ন হবে। নাম্বার 1, ইট মে বি, বোঝা যাচ্ছে, এটা হতে পারে, কোনটা হতে পারে, কম্পিউটার জেনারেশন। নাম্বার 2, এটা হতে পারে ল্যাঙ্গুয়েজ জেনারেশন। নাম্বার 3, এটা হতে পারে মোবাইল ফোন জেনারেশন। তাহলে আমাদের জেনারেশন থেকে কোশ্চেন করলেই ডিরেক্টলি আমার মাথায় কিন্তু একটা বিষয়ে কাজ করবে না, 3টা বিষয়ে কাজ করবে, যে এইটা কম্পিউটারের প্রজন্ম হইতে পারে, সুতরাং কোশ্চেনটা ভালো করে পড়া উচিত, আনসারটা ভালো করে পড়া উচিত। এটা ল্যাঙ্গুয়েজ জেনারেশনও হইতে পারে, সুতরাং কোশ্চেন এবং আনসার ভালো করে পড়া উচিত। নাম্বার 3 অ্যান্ড লাস্ট অন, এটা মোবাইল ফোন জেনারেশনও হইতে পারে, দ্যাট ইজ ওয়াই কোশ্চেন এবং আনসার আমাকে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, তারপরে 3টার মধ্যে ডিস্টিংগুইশনেস করতে হবে, অ্যান্ড আমাকে কি করতে হবে, আনসার দিতে হবে। এখন তুমি যদি শুধু মোবাইল ফোন প্রজন্মটা পড়লা, শুধু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জেনারেশনটা পড়লা, অথবা শুধু কম্পিউটার প্রজন্মটা পড়লা, কিন্তু 3টা পড়লা না, তাহলে পরীক্ষার হলে তোমার একটা প্রবলেম হবে, দ্যাট ইজ দ্য গ্রেট প্রবলেম। সেটা হচ্ছে তুমি ডিস্টিংগুইশ করতে পারবে না, পার্থক্য করতে পারবে না, সুতরাং আনসারটা মিস আনসার হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। সেই জন্য আমরা প্রায়ই বলে থাকি, ক্লাসে বলেছি তোমাদেরকে অসংখ্যবার, হাফ নলেজ ইজ মোর ডেঞ্জারাস দেন ইগনোরেন্স। কোনো বিষয়ে অর্ধেক জ্ঞান সবসময় মানুষকে বিপদে ফেলে, না জানার চেয়েও বড় বড় বিপদ সৃষ্টি করে থাকে। সেই জন্য আমি কী করলাম, তোমাকে তোমার উপকারের জন্য অ্যাজ এ টিচার
তোমাকে আমি এইটা পড়াই দিব, আর ওই দুইটা সম্বন্ধে একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিচ্ছি, যেন তুমি অন্তত পক্ষে পরীক্ষার হলে বুঝতে পারো, আইডেন্টিফাই করতে পারো যে এটা আসলে কি। যদি কোশ্চেনটা না বুঝতে পারো তাহলে তো আনসার কোনোদিনও বুঝতে পারবে না। তাহলে কারেক্ট আনসার দেওয়ার প্রথম বুদ্ধি হচ্ছে আগে কোশ্চেনটা বুঝতে হবে, তারপর আনসারটা। হ্যাঁ, তাহলে আমরা আগে কোশ্চেনটা বুঝি প্লিজ। যে জেনারেশন শব্দটা বাংলা হচ্ছে কি? প্রজন্ম। এই কথাটা যদি আমাদের পরীক্ষার হলে থাকে, প্রজন্ম, প্রজন্ম শব্দটা থাকুক অথবা জেনারেশন শব্দটাই থাকুক, এইটা দেখার সাথে সাথে আমার চিন্তা তিন দিকে স্ক্যাটার্ড হবে, এটা এটা এটা। এখন খেয়াল করিও, যদি সেটা কম্পিউটার জেনারেশন হয়, আমাদের মাথায় সাথে সাথে কাজ করবে দ্যাট ইজ 5 টাইপস। অর্থাৎ কম্পিউটারের প্রজন্ম হচ্ছে প্রধানত 5 প্রকার। মনে থাকবে সবার, কম্পিউটার প্রজন্ম হচ্ছে 5 প্রকার। তাহলে এটা আমরা শিখলাম হচ্ছে 5 প্রকার। আমি কিন্তু সাজেশন টাইপের ক্লাস নিচ্ছি এটা, হ্যাঁ, সবগুলোর মধ্যে একটা টাচ করে যাচ্ছে যেন অসুবিধা না হয় তোমার। ল্যাঙ্গুয়েজ জেনারেশন যখনই তোমাকে প্রশ্ন করবে, ল্যাঙ্গুয়েজ জেনারেশন যখন প্রশ্ন করবে, সাথে সাথে তুমি আনসার দিবা হচ্ছে এটাও 5 প্রকার। তাহলে দেখো, ল্যাঙ্গুয়েজ জেনারেশন, ভাষা, প্রোগ্রামিং, এই সমস্ত কথা লেখা থাকলে 5 প্রকার। আর মোবাইল ফোন রিলেটেড যখন কথাবার্তা থাকবে তখন এটা হলো 4 প্রকার। তাহলে তুমি একটু টোটাল সাম আপ করে দেখো তো ভাই, কয়টা হচ্ছে? 5 5 10 আর 4 14। তাহলে তুমি যদি এই টোটাল 14টা জেনারেশন কমপ্লিট করো, তাহলে তোমার দ্বারা পরীক্ষার হলে ন্যূনতম পক্ষে 3টা নাম্বার তোলা সহজ হবে, 3 মার্কস মোটামুটি নিশ্চিত। এখন এটা কিন্তু আমি সাজেশন টাইপের ক্লাস নিচ্ছি, হ্যাঁ যেমন খেয়াল করিও। তো তাহলে তোমার আমার রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ দ্য ওন রেসপন্সিবিলিটি অ্যান্ড ফার্স্ট রেসপন্সিবিলিটি, তোমার এবং আমার প্রথম এবং প্রধান দায়িত্ব, সেটা কি? এই 3টা জিনিস ভালো করে বুঝে নেওয়া। তো আমি মোটামুটি তুমি যেন বুঝতে পারো সেই জন্য কথাগুলো বলে দিলাম। তাহলে এইভাবে আমাকে 14টা প্রজন্ম পড়লে 3টা কোশ্চেন আনসার পাবো, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। তার আগে তুমি যেন আনসারটা সঠিকভাবে বুঝতে পারো সেই জন্য আমি তোমাকে আরেকটু সহজ করে দিচ্ছি। তা হলো কম্পিউটার জেনারেশন, ল্যাঙ্গুয়েজ জেনারেশন অ্যান্ড মোবাইল ফোন জেনারেশন। স্যার, এই 3টার মধ্যে আমি কি করে পার্থক্য করতে পারবো? স্যার, আমি কি করে বুঝতে পারবো? আমাকে একটু বলে দেন, কারণ কাল দিন পরেই পরীক্ষা, 2 দিন পরে পরীক্ষা। স্যার, আপনি একটু বলে দেন আমি কি করে প্রশ্নটা দেখলে বুঝতে পারবো এটা ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন করেছে, এটা কম্পিউটার থেকে প্রশ্ন করেছে, এটা মোবাইল ফোন থেকে প্রশ্ন করেছে। কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস, বেসিক ডিফারেন্সেস? তো আমরা এখান থেকে খেয়াল করব, প্লিজ সবাই মনোযোগ দিও। আমি কিভাবে আমরা ডিস্টিংগুইশ করব? তা হচ্ছে, যদি কম্পিউটার জেনারেশন থেকে প্রশ্ন করে তাহলে একদম কিওয়ার্ড বলে দিচ্ছি, কিওয়ার্ড একেবারে, হ্যাঁ, টেকনিক, ম্যাজিক যেগুলো বলা আর কি। এই যে কম্পিউটার জেনারেশন থেকে যখন কোশ্চেন করবে তখন তুমি বুঝে নিবা এই কোশ্চেনটা হচ্ছে অনলি হার্ডওয়্যার রিলেটেড, অনলি হার্ডওয়্যার রিলেটেড, ডিভাইস রিলেটেড, ট্রানজিস্টর, আইসি, মাইক্রোপ্রসেসর, ভিএলএসআই, ভেইস্যাট, বোঝা যাচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। এই বিষয়গুলো আবিষ্কারের কাহিনী, ডেভেলপমেন্টের কাহিনী, দ্যাট ইজ কল্ড কি? কম্পিউটার জেনারেশন। সো দ্যাট ইজ হার্ডওয়্যার জেনারেশন। তাহলে এখানে যে বিষয়গুলো আলোচনা থাকবে তা হচ্ছে হার্ডওয়্যার, হার্ডওয়্যার, বাস গেল। এরপরে এই যে ল্যাঙ্গুয়েজ জেনারেশন, দেখে নাও একটু প্লিজ। ল্যাঙ্গুয়েজ জেনারেশন থাকলে তুমি মনে রাখবা সেটা হচ্ছে বিভিন্ন ভাষাগুলো, লেখালেখির বিষয়গুলো, ডেভেলপমেন্টের কাহিনী, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে একটা কি? প্রোগ্রামিং আর কি, হ্যাঁ, দ্যাট ইজ সফটওয়্যার। তাহলে এটা হচ্ছে সফটওয়্যারের কাহিনী শুধু থাকবে এখানে, সফটওয়্যারের ডেভেলপমেন্ট থাকবে। আচ্ছা, আর এখানে হচ্ছে এই যে মানে মোবাইল ফোন জেনারেশন, যেটা মোবাইল ফোন জেনারেশনটা বেসিক্যালি হবে মোবাইল ফোন, দাঁড়াও, মোবাইল ফোন জেনারেশন হচ্ছে 4 প্রকার। তো মোবাইল ফোন জেনারেশনের মধ্যে কি কথা বলবো আমরা, কি আলোচনা থাকবে ওখানে একটু খেয়াল করো। আমার ফোন আসছে একটা, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ,
খেয়াল করো একটু এদিকে। তাহলে কম্পিউটার জেনারেশন হচ্ছে হার্ডওয়্যার জেনারেশন, হ্যাঁ, আর ল্যাঙ্গুয়েজ জেনারেশন হচ্ছে সফটওয়্যার জেনারেশন। মোবাইল ফোন জেনারেশন এইটা কি জিনিস? মোবাইল ফোন জেনারেশন হচ্ছে এখানে এটা হচ্ছে কানেকশন ডেভেলপমেন্ট। কত সুন্দর করে কানেকশন পাচ্ছি, লাউডলি কথা বলতে পারছি, ঘরের মধ্যেও কথা বলতে পারি, বাইরেও কথা বলতে পারি, রাস্তায় বাসের মধ্যে কথা বলতে পারি, ট্রেনের মধ্যে কথা বলতে পারি, কখনো কখনো অসুবিধা হয়, কখনো ক্লিয়ার শোনা যায়। এই যে সমস্যাগুলো, বা কিছুক্ষণ আগেও বললে স্যার আমার প্রবলেম হচ্ছে, সবারই কি প্রবলেম হচ্ছে, এই যে নেটের যে সমস্যাগুলো, হ্যাঁ, মোবাইল ডিভাইস ইউজ করতেছি আমরা, এই যে কানেকশনের যে প্রবলেম, কমপ্লেক্সিটি, এটাই হচ্ছে মোবাইল ফোন জেনারেশন। তাহলে এখানে কি ইনক্লুড থাকবে? এখানে কি ইনক্লুড থাকবে? কানেকশন রিলেটেড কথাবার্তা থাকবে, হ্যাঁ। তাহলে এখানে হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, এই হচ্ছে কাহিনী। দেখো, তাহলে তুমি যখনই কম্পিউটার জেনারেশন থেকে কোশ্চেন করবে, সবাই একটু খেয়াল করিও, কোশ্চেনটা প্রথমেই তুমি আগে আলাদা করে ফেলবা এটা কিসের প্রশ্ন আসছে। কারণ এখানে আমাদের প্রজন্ম হচ্ছে 14টা, 3 ভাগে ভাগ করেছি। তাহলে আমার বোঝার সহজ বুদ্ধি, যদি আমাকে কোশ্চেন করে দিলরুবা নিপা আসছো ক্লাসে, হ্যাঁ, দেখো কম্পিউটার জেনারেশন মানে যখন হার্ডওয়্যার ডেভেলপমেন্ট বিষয়টি সে বলবে, তখন বুঝে যাবে এটা কম্পিউটার মানে জেনারেশনের প্রশ্ন। তাহলে সেইভাবে আমি আনসারটা দিব। যদি ল্যাঙ্গুয়েজ জেনারেশন করে তাহলে হচ্ছে সফটওয়্যারের রিলেটেড কথাবার্তা থাকবে, তুমি প্রোগ্রাম রিলেটেড কথাবার্তা থাকবে। আর যদি মোবাইল ফোন জেনারেশন হয় তাহলে কানেকশন রিলেটেড কথাবার্তা, কে কখন কোন দেশ কীভাবে কোনটা কানেকশন দেয় সেই সমস্ত কাহিনী থাকবে এখানে, ঠিক আছে। তো আমরা আজকে অ্যাজ ব্রিফ আমরা আলোচনা করব যেটা, সেটা হলো মোবাইল ফোন জেনারেশন। তাহলে মোবাইল ফোন জেনারেশন নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ। তো আমরা সবাই লিখছি জেনারেশন অফ মোবাইল ফোন বা মোবাইল ফোন জেনারেশন। তো এটা কি জিনিস একটু দেখো। তাহলে আমরা খেয়াল করো, সংক্ষেপে আমরা একটু আলোচনা করি, মনোযোগ দিও সবাই। আমরা কম্পিউটারের ক্লাসে ইতিহাস শুনছিলাম, সেই ইতিহাসে দেখো আসলে কত পড়াশোনা, হ্যাঁ, কত পড়াশোনা, কত বকবক করলাম, তারপরে মনে হচ্ছে যে মনে হয় কিছুই হয়নি, কত পড়া। তাহলে এই জন্য বলা হয় কি, একদিনে কোনো কিছু না করে আস্তে আস্তে লম্বা একটা সময় নিলে অনেক কিছু হয়ে যায়। তবুও আমরা কিন্তু অনেক আলোচনা করেছি, অনেক কথা বলছি আমি, তারপরে মনে হচ্ছে কি অনেক কিছুই গ্যাপ থেকে গেল। আসলে গ্যাপ নাই, ওটা তোমার তো আগে তো পড়েছই, হ্যাঁ, অনেক সারা বছর পড়াশোনা করেছো। দেখো, তো এখানে আমরা যখন কম্পিউটারের আলোচনা করি, সাধারণ ডিসকাস করি কম্পিউটারের উপর হিস্ট্রি নিয়ে, তখন আমরা বলছিলাম, দেখো প্লিজ খেয়াল করিও, 1930 সালে উল্লেখযোগ্য যেই ঘটনাটা হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম এখানে আবিষ্কার হয়েছিল ASCC, তাই না? তার পরবর্তীতে আমরা চলে আসলাম, খুব মনোযোগ দিবা কিন্তু, এর পরবর্তীতে আমরা চলে আসলাম 1939 সাল থেকে 1944 সাল পর্যন্ত, এইটুকু কাহিনীতে আমরা আসছিলাম। দেখো, যখন আমরা এখান থেকে কেন এখানে আসলাম, একটা থেকে আরেকটায় কেন গেছি, নিশ্চয়ই আগেরটায় আমার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই, আমার কিছু গ্যাপ ওখানে আছে, সেই জন্য আমি পরেরটাই গেছি। তার মানে আমার ডেভেলপমেন্টের পিছনে কাহিনী হচ্ছে, আগে কিছু আমার ল্যাকুনা ছিল ওই জিনিসটার, সেটা আমি পূরণ করেছি অন্য একটা কিছু আবিষ্কার করার মধ্য দিয়ে। তাহলে আগে যেটা ছিল তার নাম ছিল ASCC, 1930 সাল পর্যন্ত। এখানে কিছু প্রবলেম ছিল আমার, সেই প্রবলেমগুলো যা অ্যারাইজ করেছিল সেখানে, সেই প্রবলেমগুলো কি কি প্রবলেম অ্যারাইজ করেছিল ওখানে একটু দেখে নাও। এখানে যে প্রবলেমগুলো অ্যারাইজ করেছিল তা হচ্ছে, এই যন্ত্রটা ছিল হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। দেখো, এটা ছিল হচ্ছে মনোযোগ দিয়ে শুনবা, ইলেকট্রিক্যাল ডিভাইস দ্যাট ইজ, এই আলোচনাটা ছিল হচ্ছে ইলেকট্রিসিটি নিয়ে, দ্যাট ইজ এইটা ছিল হচ্ছে কন্ডাক্টরের কাহিনী। আমি কিন্তু একদম ইলাবোরেটলি আলোচনা করছি তোমার বোঝার জন্য, হ্যাঁ, আনসারগুলো যেন ভালোভাবে দিতে পারো সেই জন্য। আচ্ছা, এরপরে মনোযোগ দিও,
1939 সাল থেকে 1944 সাল পর্যন্ত আমি খুব দরদ ভরে পড়াচ্ছি, ক্লাস নেওয়ার জন্য ক্লাস নিচ্ছি না, ভালোবাসা দিয়ে ক্লাসটা নিচ্ছি। তুমি যদি একটু ব্রেন থাকে তাহলে বুঝতে পারবা আমার এই প্রয়াসটা তোমাকে অনেক তথ্য ডেলিভার করার জন্য, এবং সহজে পরীক্ষার হলে যদি তুমি আনসার করতে পারো সাহস সৃষ্টি হয়, অথবা এখনও 2-3 দিন সময় আসছে একটু পড়তে পারো, সেই জন্য আমি এই কাজটা করে দিলাম। বোঝা যাচ্ছে? আমি কিন্তু সমানে একজন মাস্টারের মতো ক্লাসে বসে বলতাম লেখো লেখাও লেখাও, লেখাতে পারতাম, কিন্তু অনেকগুলো তথ্য আমি ডেলিভার দিচ্ছি সুন্দর করে টেকনিক্যালি তোমাকে সিকোয়েন্স নিয়ে একটার পর একটা দিয়ে যেন মাথায় থাকে, তুমি সেভাবেই নিবা ক্লাসটা। দেখো 1939 সালে আমাদের সে ঐতিহাসিক শামীম ক্লাসে আসো নাকি? ঐতিহাসিক শামীম ক্লাসে আসো? শামীমের প্রশ্ন শুনে কলিজাটা আমার ভরে গেছিল একদম। আরে বাবা, কত রকম ছাত্র পেলাম আমার জীবনে। বিসিএস এর 16 বছর এই টিচিং লাইফে প্রথম স্টুডেন্ট পেয়েছি আমাদের অ্যাম্বিশনের, আমার ম্যানেজার আমাদের শামীম না, কিন্তু আমাদের অফিসের অ্যাম্বিশনের শামীম না, আমাদের যে কোচিংয়ের শামীমের কথা বলছি। অদ্ভুত আমাদের ছাত্র শামীম, ওর প্রশ্ন শুনে আমার একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেছে পুরো। 16 বছরের মধ্যে বেস্ট কোশ্চেন। আচ্ছা, মানে জীবনে শুনিনি এরকম প্রশ্ন। তো দেখো, শামীম থাকলে তুমি একটু বুঝে নিও, 1939 সাল থেকে 1944 সাল, সেই সময় এসে আমরা এখানকার একটা ঘাটতি পূরণ করলাম। সেই ঘাটতিটা কি? সবাই মনোযোগ দিবা। ঘাটতিটা হচ্ছে কন্ডাক্টর মানেই হচ্ছে ইলেকট্রিসিটি, আর ইলেকট্রিসিটি মানেই হচ্ছে অ্যানালগ সিগন্যাল। সেটা আমার দুঃখ বেদনা উদাহরণ দিলাম আর কি, বুঝতে পারে না। বুঝতেছ? ওর কথাটা টানছে এই কারণে, সে আমার প্রয়াসটা বুঝতে পারে না যে আমি আসলে কি করতে চাচ্ছি এবং কতটা কি করতেছি, সে এটা বোঝার মতো ক্ষমতাই নাই। বুঝলা? সেটার নামই হচ্ছে কন্ডাক্টর, সেটার নামই হচ্ছে ইলেকট্রিক্যাল প্রসেস, সেটার নামই হচ্ছে অ্যানালগ প্রসেস। সো দ্যাট ইজ দ্য ল্যাকুনা, দ্যাট ইজ দ্য ল্যাকিংস। তাহলে এখানে আমাদের একটা কাহিনী ছিল, সেই কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল, এটা আমাদের কাহিনী। আচ্ছা, তাহলে অ্যানালগ সিগন্যাল থেকে আমরা ওভারকাম করার জন্য, উত্তরণের জন্য, কন্ডাক্টর প্রসেসর ওভারকাম করার জন্য, ইলেকট্রিক্যাল প্রসেস ওভারকাম করার জন্য আমরা অনেক বড় আশা নিয়ে, এক বুক আশা নিয়ে আমরা গবেষণা শুরু করলাম। কোথায়? আমেরিকাতে। কোন জায়গাতে? বেল ল্যাবরেটরি এবং আইওয়া স্টেট ইউনিভার্সিটি। বাস প্রথম যে গবেষণাটা শুরু করি আমরা 1930 সালে আইনস্টাইনের সাজেশনের কারণে, ডক্টর জন ভিনসেন্ট অ্যাটেনেসফ, তারা ফ্রেন্ড ছিল, সে এটা শুরু করলো 1930 সালে, তার সাজেশন ছিল। কিন্তু সেটা শুরু করতে করতে সে 1939 সালের সেপ্টেম্বর মাসে শুরু করেছিল। আমরা শুনেছিলাম না এর আগে? এইটা সে শুরু করেছিল প্রথম সেপ্টেম্বরে শুরু করেছিল। এরপরে সে এটাই শেষ করলো হচ্ছে সেপ্টেম্বর টু নভেম্বর। যাই হোক, এখানে সে একটা আপডেট আমাদেরকে দিয়েছিল, এই জায়গায় একটা আপডেট। সেই আপডেটের নাম আমরা বলেছিলাম ভ্যাকুয়াম। দেখো তোমাদের মনে আছে কিনা? আমরা বলেছিলাম ভ্যাকুয়াম টিউব বা ভ্যাকুয়াম। আচ্ছা, পরবর্তীতে তারা এটা আবার আপডেট করে এইভাবে গিয়ে 1940 সালে প্রথম, এটা হলো মানে তো ইলেকট্রনিক্স হয়ে গেছে, এটা হওয়া মানে তো ইলেকট্রনিক্স হয়ে গেছে, ইলেকট্রনিক্সের যাত্রা। 1944 সালে তারা প্রথম আমাদেরকে একটু উপহার দিল ABC, দ্যাট ইজ ফার্স্ট কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, এই কম্পিউটারটা আমাদেরকে কিসে নিয়ে গেল? ইলেকট্রনিক্সে নিয়ে গেল। ইলেকট্রনিক্স তার মানে এখানে হচ্ছে সেমিকন্ডাক্টরের কাহিনী আসলো। সেমিকন্ডাক্টর অ্যান্ড ভ্যাকুয়াম টিউব, এই দুইটার কাহিনী আসলো। পরবর্তীতে এইটাই হচ্ছে আমাদের সেই জিনিস যাকে আমরা বলছিলাম ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল একটু বোঝো, সবাই একটু মনোযোগ দিও। তাহলে এইগুলো মানে হচ্ছে, আমি কথাগুলো ওই ক্লাসে পড়াই দিতাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো, যার কারণে আমি ওগুলো আলোচনা করতে পারিনি আর কি। হ্যাঁ, স্টপ হয়ে গেছিলাম। তো দেখো, তো এই যে 1939 থেকে 1944 সাল পর্যন্ত আমরা আবিষ্কার করলাম ABC, পৃথিবীর প্রথম কম্পিউটার। হ্যাঁ, আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে আমরা এই কাজটা করেছিলাম। তো
তো সেইটার যে মধ্য দিয়ে আমরা ইলেকট্রনিক্সের কমপ্লিটনেসে পৌঁছে গেছি। আমরা অ্যানাউন্সমেন্ট করেছি দ্যাট ইজ ইলেকট্রনিক্স অ্যান্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট ইলেকট্রনিক ডিভাইস ইন দ্য ওয়ার্ল্ড, সাকসেসফুল ডিভাইস। তাহলে পৃথিবীর প্রথম ইলেকট্রনিক ডিভাইস, কমপ্লিটলি ক্যালকুলেটিং ডিভাইস নাম হচ্ছে কম্পিউটার। এটা যেইভাবে চলতো সেই সিগন্যালটা এর নাম হচ্ছে, প্রসেসটার নাম হচ্ছে ডিজিটাল প্রসেস বা ডিজিটাল সিগন্যাল আমরা বলতাম। ঠিক আছে, বলি, দেখো খেয়াল করো। তাহলে আমাদের এখান থেকে এখানে এসে কি পেলাম দেখো তো। আমরা এখানে পেয়েছিলাম অ্যানালগ সিগন্যাল। আমরা 10 বছর 14 বছর অতিক্রম করে গিয়ে গবেষণার ফলাফল আমরা পেলাম ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল কিভাবে নাম দিয়েছিলাম? 0 on 0 1। তার মানে একটা ভাষায় প্রকাশ করতে পেরেছি। অ্যানালগ সিগন্যালের কোনো ভাষা থাকে না, নির্বাক হয়ে যায়, হতবাক হয়ে যায়। বাট আনফর্চুনেটলি ডিজিটাল সিগন্যালের একটা ভাষা থাকে, সে প্রকাশ করতে পারে। কথা বুঝলা? গণিতের ভাষায়। সেইটাই এখানে। তাহলে আমরা ভাষাহীন সিগন্যাল থেকে, অবস্থা থেকে ভাষা শেখার, ভাষার মাধ্যমে প্রকাশের একটা অবস্থায় আমরা পৌঁছে গেছি, হ্যাঁ, গণিতের ভাষায়। দেখো এরপরে আমাদের সবাই একটু মনোযোগ দিবা, আমি যে জন্য আসছিলাম এখানে। এরপরে আমাদের এই গবেষণা চলতে থাকলো। সবাই খেয়াল করো, 1946 সাল এখানে বেল লাভাই স্টেট ইউনিভার্সিটিতে ছিল। আমরা প্রথম আবিষ্কার করলাম ডায়োড। এরপরে 1948 সাল আমরা প্রথম আবিষ্কার করলাম ট্রানজিস্টর। এরপরে হচ্ছে 1958 সাল আমরা আবিষ্কার করলাম আইসি। এরপরে হচ্ছে 58 পরে আর তেমন কিছু নাই, সংখ্যে মূল কাহিনীগুলো আমরা বলে চলে যাচ্ছি। 1969 সাল আমরা আবিষ্কার করলাম আরপানেট, মানে ইন্টারনেট আর কি, হ্যাঁ, ইন্টারনেট। এরপরে 1970 আমরা আবিষ্কার করলাম হচ্ছে মডেম। একটু মনোযোগ দিও। তারপরে হচ্ছে 1971 আমরা আবিষ্কার করলাম মাইক্রোপ্রসেসর। দেখো, মাইক্রোপ্রসেসর আবিষ্কার করলাম, মনোযোগ দিও। 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার করার পরে কম্পিউটারটা হয়ে গেল স্বাধীন। হ্যাঁ, কম্পিউটার হয়ে গেল স্বাধীন। এই কম্পিউটারগুলোকে আমরা বলেছিলাম কি যেন? পিসি, পার্সোনাল কম্পিউটার বলেছিলাম। এরপরের কাহিনী আমরা গতদিন যা শুনলাম তা হচ্ছে 1973 সালে এসে আমরা পৃথিবীর প্রথম কি আবিষ্কার করলাম? মোবাইল ফোন আবিষ্কার করলাম। ইউএসএ প্রথম মোবাইল ফোন। বাট আমরা কথা বলতে পারছিলাম না মোবাইলে, সেই জন্য আমাদের গবেষণা চলতে থাকলো। এরপরে এসে আমরা লাস্ট টাইম কোথায় আসলাম? শামিম, তুমি একটা কাজ করে আসো, যাও বেড়ে আসো, সেটা জানিয়ে না এখান থেকে না ওখান থেকে, যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে এসো। 1973 সালে এসে আমরা যা করলাম, সবাই একটু মনোযোগ দিও। 1973 সালে এসে আমরা মোবাইল ফোন আবিষ্কার করলাম। এই মোবাইল ফোনে আমরা মোবাইলে কথা বলতে পারছিলাম না, সমস্যা হচ্ছিল, কারণ একটা মোবাইলের সাথে আর একটা TNT সেটের কথা বলা যাচ্ছিল। পরবর্তীতে আমরা কি করলাম? কি করে মোবাইলে কথা বলা যেতে পারে সেই চিন্তার উপর বেসিস করে গবেষণা করতেই থাকলাম এবং জাপান গিয়ে সেইটা ডেভেলপ করলো 1900 কত সালে বলো? 79 সালে। সুতরাং জাপান সেটা ডেভেলপ করলো হচ্ছে 1979 সালে। এখানে আসে আমরা কি করলাম? জাপানে আসলাম। সবাই একটু খেয়াল করিও, জাপানে আসলাম এবং মোবাইলে কথা বললাম। M2M, মোবাইলে আমরা কথা বললাম, তাই তো? আচ্ছা, বাট আনফর্চুনেটলি এখানে জাপানকে সেইটা কি করা হলো? বাদ দিয়ে দেওয়া হলো আমেরিকার পক্ষ থেকে। পরে এইটা আমেরিকা নিয়ে 1983 সালে সে চালু করলো বাণিজ্যিকভাবে। তাহলে এখানে ইউএসএ মোটরোলা কোম্পানি, মোবাইল ফোন আমি সংক্ষেপে একটু লিখে দিলাম। আচ্ছা, বুঝতেছো? এইভাবে আমাদের কাহিনীগুলো ডেভেলপ হতে থাকলো। লাস্ট অন আমরা আসলাম কোথায়? আমেরিকাতে আসলাম, কোয়ালকম ইনকর্পোরেটেড। হ্যাঁ, আমেরিকায় আসলাম, কোয়ালকম ইনকর্পোরেটেড। 1990 ইউএসএ আসলাম আমরা আবার। হ্যাঁ, ইউএসএ কোয়ালকম ইনকর্পোরেটেড।
কলকম ইনকর্পোরেটেড, ইনকর্পোরেটেড কলকম। তো এইভাবে একটু খেয়াল করিও, আমাদের ডেভেলপমেন্ট প্রসেসটা চলতে থাকলো প্লিজ। এখন এর মধ্যেই তোমার সবগুলো প্রসেস আছে, এর মধ্যেই তোমার সবগুলো প্রসেস আছে। সেটা হলো কি, যদি বলা হয় কম্পিউটার জেনারেশন তাহলেও সেটা এর মধ্যে আছে, যদি বলা হয় মোবাইল ফোন জেনারেশন তাহলেও এর মধ্যেই আছে, যদি বলা হয় ল্যাঙ্গুয়েজ জেনারেশন অবভিয়াসলি এর মধ্যেই আছে। তাহলে কোথা থেকে কোনটা স্যার? সেটা হচ্ছে আমি রেড পেন ইউজ করব। দেখো এখান থেকে ইলেকট্রনিক্সের কাহিনী শুরু কিন্তু এখান থেকে দেখিও। সুতরাং তুমি যদি এই জায়গা থেকে শুরু করো, এই জায়গা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত লেখো, সেই কাহিনীটার নাম হচ্ছে কম্পিউটার জেনারেশন। আর তুমি যদি শুরু করো এখান থেকে, মিন্স 1945 সাল থেকে, এই জায়গা থেকে, এর 1 বছর আগে, হ্যাঁ থ্যাংক ইউ, রাখো, এর 1 বছর আগে থেকে যদি শুরু করো 45 থেকে, 1945 থেকে, তাহলে তার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ জেনারেশন। আর তুমি কিনা যদি শুরু করো এখান থেকে, কাহিনীটা আমি রেড পেন ইউজ করলাম, এরপরের কাহিনীগুলো লেখো, তার নাম হচ্ছে মোবাইল ফোন জেনারেশন। কথা কি বুঝতে পারতেছো? তাহলে আমি আবার একটু সহজ করে দিচ্ছি। আমি যেই আলোচনাটা, যেই প্রসিডিওরটা যেভাবে উল্লেখ করলাম, মেনশন করলাম, ঠিক সেটাই তুমি যদি 1946, দ্যাট মিনস 45, ওখানে, হ্যাঁ, লেডি অ্যাডা অগাস্টা, এই যে লর্ড বাইরনের মেয়ে যে কাজটা করেছিল ওখানে মেশিনের সাথে সেটা ম্যাচ করেছিল 0101, সেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। তো সেখান থেকে যদি শুরু করো তাহলে তার নাম হবে ল্যাঙ্গুয়েজ জেনারেশন। তাহলে এখান থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ জেনারেশন, দেখো না প্লিজ, এখান থেকে হচ্ছে কম্পিউটার জেনারেশন, এখান থেকে পুরোটা বলবা, শুরু ওখানে, শেষ একদম চলতে থাকবে। আর এখান থেকে শুরু শেষ বর্তমান পর্যন্ত, দ্যাট ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ জেনারেশন। শুরু এখান থেকে শেষ বর্তমান পর্যন্ত, দ্যাট ইজ কল্ড মোবাইল ফোন জেনারেশন। আমি আশা করি এখন আরেকটু ক্লিয়ার কনসেপ্ট তোমার চলে আসছে, তাই না? এবার তোমরা একটু আমাকে রেসপন্স করো, কমেন্ট বক্সে লিখে জানাও যে আসলে তোমরা কি বুঝতে পারতেছো না ঘুমাচ্ছ। 1.5 মিনিট ব্রেক, চা খাচ্ছি আমরা। তোমরা একটু দেখো, আমি যে কথাগুলো কষ্ট করলাম, এতক্ষণ লিখলাম, আমাকে একটু জানাও এটা কি তোমাদের জন্য সহজ হচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, নাকি কঠিন হচ্ছে, উপকার হলো কিনা একটু জানাও তো, বোঝা যাচ্ছে কিনা লিখে জানাও। তোমরা চুপচাপ আছো, কেউ কিছু বলতেছো না, আমরাও ঘুম ঘুম ভাব লাগছে, একটু চা খাচ্ছি। এবার পরীক্ষায় কি করবে? তো প্রতিবার তো বলে কান, মেয়েদেরকে বলে কান খুলে বের করে থাকে, তাহলে এবার কান খুলবে না কোনটা খুলবে? মাস্ক পরে থেকে চিনবে কিভাবে? কত রকম বন্যা, স্টুডেন্টটা ঘুমাচ্ছে, আমিও ঘুমাই। অনেক তথ্য দিয়েছে, উপকার হয় একটু পরীক্ষা খবর। নো রেসপন্স, সবাই ঘুমাচ্ছ বুঝতে পারতেছি। আচ্ছা, হ্যাঁ, আমি কি অফ? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তাই তো, ঠিক আছে। ইয়াহিয়া মণ্ডল, কথা সব বলবা, কোনো সমস্যা নাই। আর তোমরা যারা এখানে আছো তাদেরকে আমি বলি, ওই
তোমাদের অ্যাম্বিশনের ক্লাসেও আমি বলছিলাম সায়েন্স গ্যালারি একটা পেজ আছে, বুঝলা? সায়েন্স গ্যালারি, এই পেজটা আমার পেজ, হ্যাঁ। তো ওই পেজের পক্ষ থেকে কালকে 11টা থেকে আমি একটা ফ্রি ক্লাস দিব, ফ্রি ক্লাস পেজের পক্ষ থেকে, হ্যাঁ। তো কাশিম স্যার তো তোমাদের গাইডলাইন দিবেনি, আমি একটা এমনি টিচার হিসেবে টুকটাক কয়েকটা কথা বলবো কালকে গাইডলাইন স্বরূপ। কালকে 11টায় তোমরা যদি ইচ্ছা করো থাকতে পারো, সমস্যা নাই। ওর সময় থাকলে আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। কালকে 11টা থেকে আমি একটু কথা বলবো ওই সংশোধনী বা সংবিধানের ওই রিলেটেড কিছু বিষয়, কারণ এটা তো আমার ল, আমার সাবজেক্ট, সরাসরি সাবজেক্ট ল। তো মানে আমার পরবর্তী আমার তো কয়েকটা মাস্টার্স, তার মধ্যে ওইটা একটা। তো সেখান থেকে সংবিধান নিয়ে আমি একটু কিছু কথা বলবো ওখানে, কয়েক মিনিট কথা বলবো, ছেলেমেয়েদের অনুরোধের কারণে, আমার জন্য না। এরপরে আমি পরীক্ষা বিষয়ে কিছু কথা বলবো, যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু থাকতে পারে। কালকে 11টা থেকে আমি ক্লাস নিব আর কি, একটা ফ্রি ক্লাস নিব জাতির উদ্দেশ্যে আর কি, হ্যাঁ। যে ইচ্ছা থাকতে পারো ক্লাসের, সমস্যা নাই। সবার জন্য উন্মুক্ত ক্লাসটা থাকবে কালকে 11টায় আর কি, হ্যাঁ। কেউ ইচ্ছা করলে আমার এখানে এসেও করতে পারো, এখানে অনেকে আসবে। এখানে অবশ্য বেশি জনকে বসতে দিতে পারবো না, 30-35 জন বসতে পারবে। তো তবু এখানেও আসবে, অনেকে সরাসরি আসবে। তো কারো কথা থাকলে তোমার ডিরেক্টলি আসতে পারো, 11টা থেকে ক্লাস নেবো, অনেকে আসবে, সামনাসামনি আসবে। আর তারপরে আমি ক্লাসটা অনলাইন অফলাইন একসাথে নিব আর কি, হ্যাঁ। তো যাই হোক, এখন কেন এত নেট প্রবলেম হচ্ছে কেন রে, পরে দেখে নিও না হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখো আমি বলছি ভাই, খেয়াল করো। আচ্ছা, সবাই এদিকে খেয়াল করো। তাহলে আমরা যখন এই আলোচনাটা শুরু করব, কত 1939 সাল থেকে, 1939 সাল থেকে আমরা একদম পুরোটা বলবো, হার্ডওয়্যার রিলেটেড কথাবার্তা বলবো, তখন নাম হবে কম্পিউটার জেনারেশন। যখন আমরা 1945 সাল, 46 আর কি, 45 বলাটাই উত্তম, 45 সাল থেকে আমরা সফটওয়্যার রিলেটেড কথা বলবো। আচ্ছা, কে? শাহিন আলম স্যার, রিয়েলি ইউ আর দ্য গ্রেটেস্ট টিচার ইন মাই লাইফ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাজ আই সি, তুমি আচ্ছা, ফার্স্ট টাইম ফুল কোর্স ইজ ব্রডলি, হ্যাঁ আচ্ছা, রিডাক্ট অ্যান্ড হোল্ড আপ দ্য ফর্ম, ফাইনালি লাস্ট ক্লাস consists the full courses that we can easily the, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইয়া। শাহিন আলম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আফরোজা, যারা আসো, শাহিন তো আসবোই তো, অন্য একটু সরাসরি অ্যাডমিটেড স্টুডেন্ট। তোমরা যে কেউ কালকে যদি মনে করো কোনো বিষয় দেখাতে হবে, আসতে হবে, কথা বলতে হবে, তাহলে কালকে আমি সবার জন্য সময় দেবো ইনশাল্লাহ। বিশেষ করে পরীক্ষার্থী যারা আসো, কালকে 11টা থেকে এখানে সরাসরি আসতে পারো আমার এখানে, আবার অনলাইনেও ক্লাস করতে পারো, আমি লিঙ্ক দিব। তবে আসলে বেশি সুবিধা হয়, যদি কোনো সমস্যা থাকে আমি আরেকটু সময় আলোচনা করে দিতে পারবো। তো যাই হোক, আমরা এখানে যা ছিলাম সেটা বলছি। দেখো ভাই, সেটা হচ্ছে, আবারও বলে দিচ্ছি লাস্ট কথা, দেখো আফরোজ খেয়াল করে এনি, সেটা হলো যে 1939 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যদি হার্ডওয়্যার রিলেটেড, হার্ডওয়্যার মানে কি, যে জিনিসগুলো ধরা যায়, ছোঁয়া যায়, বোঝা যায়, স্পর্শ করা যায়, সেই রকম কোনো বিষয় নিয়ে কথা বলি, তাহলে তা হবে আমাদের কি, কম্পিউটার জেনারেশন রিলেটেড কোশ্চেন ডেভেলপমেন্ট। যদি আমরা 1946 মানে 45 সাল থেকে সফটওয়্যার রিলেটেড কোনো কথা বলি, প্রোগ্রাম রিলেটেড কোনো কথা বলি, সেটাই হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, আচ্ছা, জেনারেশন। আর যদি আমরা 1973 সাল থেকে কানেক্টিভিটি, কানেকশন রিলেটেড, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসের কানেকশন, সেইগুলো নিয়ে যখন কথা বলবো, তখন তার নাম হবে আমাদের মোবাইল ফোন জেনারেশন। বোঝা যাচ্ছে? তো এই জিনিসটা তুমি মাথায় রাখার জন্য আমি কাজগুলো করলাম। এখন আমরা ভাই কী করবো, দেখো শাহিন, আফরোজ, সবাই খেয়াল করো, আমরা মোবাইল ফোন জেনারেশন নিয়ে একটু কথা বলে দিই, হ্যাঁ, তাহলে তুমি বাকিগুলো একে একেও বুঝতে পারবা। তো আমি মুছে দিলাম। সবাই একটু খেয়াল করিও। আমরা একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, মনোযোগ দিও সবাই। সেটা হলো, আগে কেউ লিখো না, পরে লিখো, হ্যাঁ, পরে আমরা লিখবো সবাই। দেখো,
আমরা গতদিন যে আলোচনাটা করে আসছিলাম তোমরা একটু আবার খেয়াল করো, তাহলে ক্লিয়ার কনসেপ্ট থাকবে আমাদের। আমরা বলছিলাম, প্লিজ লিসেন টু মি, আমরা বলছিলাম মোবাইল ফোন আবিষ্কার হলো 1973 সাল। আবিষ্কার হলো কোথায়? ইউএসএ। মনোযোগ দিও। নাম ছিল ডাইনা টিএসি 8000X, মোটরোলা কোম্পানি। 6 বছর পরে আসলাম আমরা জাপানে 1979 সালে। মনোযোগ দিও কিন্তু, আমরা আসছি জাপানে। কোম্পানির নাম হচ্ছে এনটিটি। এনটিটি হচ্ছে কোম্পানির নাম, এনটিটি এই কোম্পানি। হ্যাঁ, তো এনটিটি কোম্পানি 1979 সাল জাপান, তারা প্রথম যেই মোবাইল ফোনটা আবিষ্কার করলো ওইটাই নাম রাখলো, কিন্তু মোবাইলে তারা অনেক কথা বলতে পারছিল। ডাইনা টিএসসি 8000X। সুবিধাটা হচ্ছে মোবাইল টু মোবাইল কানেকশন, মোবাইলের সাথে মোবাইলের কানেকশন দিল। হ্যাঁ হ্যাঁ নিমন, সমস্যা নাই বাবা। দেখো তো মোবাইল টু মোবাইল, সবাই একটু খেয়াল করো। এইখানে একটা কানেকশন, এখানে মোবাইলের সাথে মোবাইলের কানেকশন ছিল না, একটা মোবাইল থেকে আরেকটা টিএনটি সেটের কানেকশন ছিল। যাই হোক, এটা নিয়ে প্রবলেম হইলো, তোমরা গত ক্লাসে জানো। পরবর্তীতে এইটা এসে আমরা আসলাম 1983। একটু খেয়াল করো প্লিজ, 1983 আমরা কিন্তু আবার এসে গেছি ইউএসএ। 1983 ইউএসএ। এখানে এসে আবার আমরা মোটরোলা এই কোম্পানির কাছে আসি। এখানে এসে আমাদের সেটটার নাম হচ্ছে কি ওইটাই, সরি এখানে আমরা মোবাইল টু মোবাইল কানেকশন এখানেও দিয়েছি। এখন তোমার প্রতি আমার কোশ্চেন, মনোযোগ দিয়ে শোনো, খুব মনোযোগ দিয়ে। আমরা এখানে প্রথমে মোবাইল আবিষ্কার করেছি, মোবাইলের সাথে মোবাইলের কানেকশন দিতে পারি নাই। একটা মোবাইল ফোন আর একটা হচ্ছে কি আমাদের টিএনটি সেট, আর এখানে হচ্ছে মানে টেলিফোন সেট। এখানে মোবাইলের সাথে মোবাইল কানেকশন আছে, এখানে মোবাইলের সাথে মোবাইল কানেকশন আছে। এবার তুমি একটু কাইন্ডলি আমাকে বলবা যে মোবাইল ফোনে, ওখানে কিন্তু একটা কথা লিখে দিছি, কিন্তু ওই কথার মধ্যেও আরেকটা কথা আছে। প্লিজ, মানে পড়াশোনার মধ্যেও পড়াশোনা আছে, সেইটা বোঝানোর জন্য আমি এটা উল্লেখ করতেছি। কারণ জ্ঞান হচ্ছে একটা সমুদ্র। যে 10 কিলোমিটার দূরে গেছে, স্থলভাগ দেখতে পায় না, সে মনে করে আমি মাঝখানে আসছি। আসলে সে কোয়ার্টারও যায় নাই, কিছুই যায় নাই, সে কিনারাতেই আছে। যে 20 কিলোমিটার গেছে, সে মনে করে আমি সত্যি মাঝখানে আছে, আসলে মাঝে যায় নাই, সে কিনারাতেই আছে। যে 120 কিলোমিটার গেছে, সেও কিন্তু মাঝখানে যায় নাই। আমার কথা বুঝতেছো না? তো জ্ঞান হচ্ছে এরকম, যত তুমি পড়বা বুঝবা, প্রথমে একটু শিখলে মনে হবে আমি অনেক কিছু শিখে গেছি, আসলে কিছুই শেখো নাই। কথা বুঝতেছো? এখন আমি তোমাকে যে আলোচনা করে দিয়েছি ওই সংক্ষিপ্ত চিত্রটা, ওটা দেখে মনে হচ্ছে ওয়াও ফাটাফাটি জেনে বলছি, আসলে ফাটাফাটি না, কিছুই হয়নি জানা। আবার মোবাইল ফোন জেনারেশন আমি তোমাকে লিখে দিয়েছি, কারণ এগুলো আমরা রিটেনে ক্লাসে, ইনশাআল্লাহ রিটেনে ক্লাসে বেঁচে থাকলে আল্লাহর রহমত তোমাদের সাথে দেখা হবে, তোমরা পাস করে আসো পেলি। রিটেনে ক্লাস আমি বিস্তারিত আলোচনা করবো, অনেক ক্লাস নেবো এটার উপরে, তখন বুঝবা যে আসলে ক্লাস কাকে বলে। তো এখানে দেখো 1973 সালে আমরা ওখানে লিখে দিলাম যে 1973 থেকে যে কাহিনীগুলো হচ্ছে তা হচ্ছে মোবাইল ফোনের কাহিনী, তাই না? কিন্তু এই কথার মধ্যে একটা কথা আছে, সেটা কি একটু খেয়াল করো। তোমাদেরকে আমি যখন প্রথম সংক্ষেপে লিখে দেই 14টা জেনারেশন, সেখানে একটা কথা বলছিলাম যে মোবাইল ফোনের জেনারেশন মানে একটা কথা মনে রাখতে হবে, কিওয়ার্ড, তা হচ্ছে স্যার কি মনে রাখবো, সেটা হচ্ছে মোবাইলে কানেকশন যখন থেকে দিছি একজ্যাক্ট তখন থেকেই এটা হবে। তার মানে আমি কিছুক্ষণ আগে তোমাকে বুঝাই দিলাম যে মোবাইলের জেনারেশন হলে তুমি 73 থেকে লিখবা। আসলে বলছি 73 থেকে ধারণাটা তুমি গেস করবা,
কিন্তু অ্যাকচুয়ালি তুমি যেখান থেকে লেখা শুরু করবা সেই জায়গাটা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি লিখবা হচ্ছে 1979 সাল থেকে। কারণ একটা দেখো এখানে আমি বলছি মোবাইলে কানেকশন থাকতে হবে। তুমি দেখো তো ভাই, মোবাইলে কানেকশন কোথা থেকে হয়েছে? মোবাইলে কানেকশন দুই জায়গা থেকে হয়েছে। একটা 1983 সাল থেকে হয়েছে, আর একটা হয়েছে 1979 সাল থেকে জাপানে। যদিও এটা পারমিট করে নাই, তারা নিয়ে নিছে, কিন্তু এ কথা তো সত্য যে জাপানিজটাই প্রথম মোবাইলে কথা বলছিল, সুতরাং এবং টোকিওতে। তাহলে মোবাইল ফোন জেনারেশনের কথাটা অ্যাকচুয়ালি তোমাকে যে লিখতে হবে পরীক্ষার হলে অথবা আনসার করতে হবে, সেখানে তুমি বেসিক্যালি আনসারটা দেওয়া শুরু করবা হচ্ছে 1979 সাল থেকে। কারণ কমপ্লিটলি আমরা মোবাইলে কথা বলছি 1979 সাল থেকে, আর বাণিজ্যিকভাবে সেটা চালু করেছে ওরা গিয়ে কত 1983 সাল থেকে। তাহলে মোবাইল ফোনের অ্যাকচুয়ালি যে কাহিনীগুলো হবে তা তুমি অবশ্যই লিখবা 1979 সাল থেকে। আর মাথায় রাখার জন্য ঘটনাটা সূত্রপাত ছিল কত 1973। এটা অসম্পূর্ণ কাহিনী, কিন্তু এখানে এসে সে সম্পূর্ণতা লাভ করেছে। কথা বুঝলাম? সুতরাং এখান থেকে আনসারটা লেখা শুরু করব। তাহলে এখন আমি একটা চিত্র দিব, চিত্রটা অনুসারে সবাই লিখবা। হ্যাঁ, সায়েন্স গ্যালারির একটা পেজ, শাহিন আলম, সায়েন্স গ্যালারির একটা পেজ দেখো। আমার ফেসবুক কলে যাও, আমার ফেসবুক কলে গেলে দেখবা আমি একটা শেয়ার দিয়েছি ওখানে, ওইটাই হচ্ছে আমার পেজ। খেয়াল করো। আচ্ছা, তো আমরা যা বলছিলাম, এখন কেউ লিখবা না, সবাই লিখবা। চিত্র দিব আমি, চিত্রটা মনে রাখলে পুরোটা মনে থাকবে। 1900, সবাই খেয়াল করো, কত 79। এই 1979 থেকে আমাদের যাত্রা শুরু। সবাই মনোযোগ দিও প্লিজ। এইভাবে আমরা গেলাম, গিয়ে মাঝখানে আর তেমন কিছু পাইনি আমরা। এখানে এসে লাস্ট ওয়ান পেয়েছিলাম কত আমরা 1990 সাল। দেখো এই পর্যন্ত আর তেমন কিছুই হয় নাই, 1990 পর্যন্ত তেমন কিছু হয় নাই। কথা বুঝলা? 1900 এখানে যে আমরা আবিষ্কার করেছিলাম কি, খেয়াল করো, জাপান। 1979 সালে আমরা যে আবিষ্কার করলাম তা হচ্ছে জাপান। তারা প্রথম মোবাইলে কথা বললো। তো এখানে একটু খেয়াল করো, মোবাইলে যদি তুমি কথা বলতে চাও, খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করবা। হ্যাঁ, তোমরা যেহেতু ক্লাসের শেষ থেকে ছিলা সেই জন্য বলছি, যদি তোমরা মোবাইলে কথা বলতে চাও, মোবাইলে যদি তোমরা কথা বলতে চাও, তাহলে অবশ্যই ওই সূত্রটা তো লাগবেই, যেই সূত্রটা কি কথাগুলোকে আলাদা করবে, কার কল কোনটা, কার কল আসছে সেটা বোঝার জন্য পার্থক্য করে দিবে, মানে সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি। এটা লাগবে না? তাহলে জাপান যখন প্রথম কথা বললো, খেয়াল করো 1979 সালে জাপান যখন প্রথম মোবাইলে কথা বললো, তাহলে তুমি তো এখান থেকে অবশ্যই বুঝতে পারতেছো, যেহেতু জাপান প্রথম মোবাইলে কথা বলেছে, সুতরাং অবশ্যই সূত্র আবিষ্কার না করে সে কথা বলতে পারে নাই। তার মানে ম্যাজিকটা হচ্ছে জাপান প্রথমেই সূত্রটা আবিষ্কার করেছে, তারপরে কথা বলেছে, তাছাড়া তো কথা বলা যাবে না। কথা বুঝতেছো না? সেই জন্য আমরা ধরে নিব মানে সত্যি কথাই, জাপান প্রথম সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি আবিষ্কার করে। যেহেতু তারা প্রথম কথা বলে, তাহলে মোবাইলের, সুতরাং তারাই প্রথম সেল সিগন্যাল পদ্ধতি আবিষ্কার করে। আর সেল সিগন্যালের প্রথমটার নাম হচ্ছে GSM, এইটার প্রথমটার নাম হচ্ছে FDMA, এইটা প্রথম। তাহলে আমরা বলতে পারি GSM অথবা আমরা বলতে পারি FDMA, কারণ GSM তো সম্পূর্ণ হয়নি। তাহলে FDMA প্রথম আবিষ্কার করেছে কারা? জাপান। তাহলে আমি আর একটু সহজ করে লিখে দিই, তাহলে পেস্টাস লাগবে না। FDMA এইটা প্রথম আবিষ্কার করেছে হচ্ছে জাপান। খেয়াল করো। আচ্ছা, এর মধ্য দিয়ে সে মোবাইলে কথা বলা শুরু করলো। বুঝতেছো আমার কথা? এভাবে চলতে থাকলো, আর কোনো আমাদের মাঝখানে কিছু হয় নাই। মাঝখানে শুধু একটা কাহিনী ঘটেছে, নোংরা কাহিনী। আমেরিকা সেটা নিয়ে নিচ্ছে, নিয়ে 1983 সালে আমেরিকা সেইটা বাজারে চালু করলো।
নাম দিয়েছিল মোটোরোলা মোটোরোলা ডায়না TAC 8000X, এই নামে। বাস এভাবে আমরা 1990 সাল পর্যন্ত চললাম। তেমন কিছু এখানে আমরা পর্যবেক্ষণ করতে পারি নাই। এরপরে গিয়ে আমরা দেখলাম, খেয়াল করো প্লিজ, 1991 সালে, সবাই একটু মনোযোগ দিবা। এখানে আরেকটা কথা, 1990 সালে কলকম, আমরা এখানে কি আবিষ্কার করেছিলাম দেখো না সবাই, আমরা এখানে আবিষ্কার করেছিলাম কি CDMA, USA আবিষ্কার করলো এটা। আচ্ছা, এরপর আমরা এভাবে চলতে থাকলাম, চলতে থেকে খেয়াল করিও 1991 সালে এই জায়গায় এসে ফিনল্যান্ড, সবাই মনোযোগ দিও, ফিনল্যান্ড, কিছুক্ষণ আগে লিখছিলাম, হ্যাঁ, ফিনল্যান্ড 1991 সালে এসে তারা প্রথম আবিষ্কার করে TDMA, এই পদ্ধতিটা তারা আবিষ্কার করে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনবা কিন্তু, হ্যাঁ। তুমি আগে ছিল হচ্ছে FDMA, তাহলে আমরা TDMA আবিষ্কার করলাম। কেন আবিষ্কার করলাম? তাহলে প্রথম আনসারটা তুমি বলবা যে স্যার নিশ্চয়ই আগে কিছু ত্রুটি ছিল, ঠিক না? কারণ আবিষ্কার কেন হয়েছে? প্রয়োজন হচ্ছে আবিষ্কারের জননী। তাহলে প্রয়োজন ছাড়া কোনো কিছু সাধারণত আবিষ্কার হয় না, কথা বুঝতেছো? তাহলে প্রয়োজনের প্রেক্ষিতে আবিষ্কার হচ্ছে। সুতরাং যেমন এখন করোনার ভ্যাকসিন সবাই নিচ্ছে, আবার যারা যারা নিচ্ছে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। কে কি নিচ্ছে বাবা নিজ্ঞ, আমি তো বাবা নিব না, এগুলো নিয়ে আবার কি হয় না হয়, কথা বুঝতেছো? শুনতেছি যে নিচ্ছে সেই নাকি অসুস্থ হচ্ছে। তো যাই হোক, এটা ভেরিফিকেশনের ব্যাপার, যার যেটা তার একটা কথার কথা আমি উদাহরণটা দিলাম যে ভ্যাকসিনটা আবিষ্কার হয়েছে, কথা বোঝো নাই? ভ্যাকসিন, এই ঠান্ডা সর্দি, এটা সিম্পল একটা বিষয়, এটা হতেই পারে। তো আবার এমনি ভালো হয়ে যায়, এগুলো সিম্পল ওষুধ খেলে ভালো হবে। তো এই যে করোনা ভ্যাকসিন, তথাকথিত ভ্যাকসিন, সো কল্ড ভ্যাকসিন যেটা আবিষ্কার হলো, হ্যাঁ, এইটা কারা কারা নিছে, কারা নেয় নাই, যারা আইন করেছে তারা সবাই নিছে কিনা তাও জানি না। আর নিলে ভালো, না নিলেও ভালো, যার যারটা তার করে করুক, আমারটা আমার। আচ্ছা, এখন তোমাদের যেটা বলছি আমি, এই যে সো কল্ড ভ্যাকসিন যেটা, এই ভ্যাকসিনটা কিন্তু আগে আবিষ্কার হয় নাই, এখন আবিষ্কার হচ্ছে। কেন আবিষ্কার হয়েছে? একটা প্রয়োজন, উদ্ভূত পরিস্থিতি, সেটার কারণে এরা বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করেছে যে এটা দিয়ে কী করা যায় না করা যায়। তাহলে এখান থেকে বোঝা যায় যে প্রয়োজন হচ্ছে আবিষ্কারের জননী। যখনই কোনো কিছু আবিষ্কার হবে তার পিছনে একটা প্রয়োজন থাকে, আগে একটা প্রয়োজন থাকে, কারণ থাকে। তাহলে এখন আমরা যে TDMA আবিষ্কার করলাম, সবাই খেয়াল করো, TDMA আবিষ্কার করলাম, এই TDMA এর পিছনে অবশ্যই কিছু কারণ ছিল, কিছু ত্রুটি ছিল। কার? FDMA এর ত্রুটি ছিল। তাহলে আমরা এখন দেখব FDMA কি করেছে, ত্রুটিটা কি। ঠিক আছে, দেখো খেয়াল করো, ত্রুটিটা হচ্ছে প্রথমে এই যখন আমরা মোবাইল ফোনে কথা বলা শুরু করলাম, মোবাইলে কথা বললাম, কিন্তু সমস্যাটা কি জানো? ধরো শেষে কমেন্ট করেছো কে? শাহিন আলম। তো শাহিনের সাথে আমি কথা বলছি, রাজশাহী ইউনিভার্সিটির শাহিন। তো শাহিনের সাথে আমি কথা বলছি মোবাইল ফোনে। এখন শাহিনও ওর রুমের মধ্যে চুপচাপ বসে আছে, আমি এখানে বসে কথা বলছি। কিন্তু আমি যেহেতু ক্লাস নিচ্ছি, কথা বলতে বলতে একটু নড়াচড়া করবো আমি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এখন আমি নড়াচড়া করে কথা বলতেছি। এই রকম আগের প্রথম যে মোবাইল ফোন, যেটা মোবাইলে কথা বলা যাইতো, তুমি কথা বলতেছো সমস্যা নাই, কিন্তু একজন যদি একটু নড়াচড়া করে সাথে সাথে মোবাইল ফোনের লাইনটা কেটে যায়। এটা ছিল প্রথম লেখনা, প্রথম ত্রুটি। তাহলে FDM এর একটা ত্রুটি ছিল যে নড়াচড়া করে কথা বলার সময় হাঁটতেই পারি, তুমি উঠা বসা করতেই পারো, তো যখনই তার স্থানটা পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে ডিসকানেক্ট হয়ে যাবে। এইটা হচ্ছে FDM এর ত্রুটি। FDM সেটা কন্ট্রোল করতে পারে নাই, দ্যাট ইজ দ্য ল্যাকিংস। সো এটাকে আমরা রিকভার করার জন্য গবেষণা করতে থাকলাম। পরবর্তীতে এসে ওই ফিনল্যান্ড সেইটা রিকভার করেছে 1991 সালে। অর্থাৎ এখন তুমি কথা বলো, লাফালাফি করো, ঝাপাঝাপি করো, দৌড়দৌড়ি করো, চিল্লাচিল্লি করো, লাইন কাটবে না। এই যে একটা সুবিধা, সেই সুবিধাটার সম্পূর্ণতা দিল কে? ফিনল্যান্ড। কত সালে বলো? 1991 সালে। আমরা গত ক্লাসে একটা কথা শিখছিলাম, তা হচ্ছে যখনই কেউ আবিষ্কার করে, সে যদি ধর্মীয় বিশ্বাসের হয়, বিলিভার হয়, যে কোনো ধর্মেরই হোক, সে যদি বিলিভার হয়, আস্তিক হয়, তাহলে সে মনে করবে দ্যাট ইজ দ্য রেসপন্সিবল, দ্যাট ইজ দ্য গিফট।
অফ আল্লাহ অর ক্রিয়েটর, যে ভাষায় যা বলি আমরা, যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আশীর্বাদ আমার জন্য। সুতরাং আমি ধর্মীয় সেন্স থেকে, বিলিভারের সেন্স থেকে আমি এমন একটা নাম রাখবো কোনো জিনিসের যেটা আমার ধর্মীয় বিশ্বাস অনুসারে, স্পিরিচুয়াল কোনো নেম যেগুলো আছে সেটা। তো এইখানে ফিনল্যান্ড, তোমরা জানো, যারা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করছো তারা জানো, ফিনল্যান্ড হচ্ছে একটা খ্রিস্টান অধ্যুষিত দেশ। সেখানে তাদের খ্রিস্টানরা 2 টাইপস হয় বেসিক্যালি। একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট থাকে না, তোমরা জানো তো সবাই, যে ক্যাথলিক থাকে, ওদের প্রোটেস্ট্যান্ট থাকে। তো এজের যে নেটিভ খ্রিস্টান যেগুলো আর কি, তো খ্রিস্টানরা যে 2 ধরনের থাকে, তাদের মধ্যে প্রোটেস্ট্যান্ট যেটা আমরা বলে থাকি গোঁড়া, মৌলবাদী, জঙ্গি। আসলে কিন্তু মুসলমানরা মৌলবাদী না, মৌলবাদী হচ্ছে খ্রিস্টানরা। ওদের নামই তো প্রোটেস্ট্যান্ট, মানে মৌলবাদী, মূলকে আঁকড়ে ধরে রাখছে আর কি, সেটা হচ্ছে মৌলবাদী। ইসলাম তো স্বাভাবিক, সবাই এরা মৌলকী, আর মূল ছাড়াই কেন অমৌলিকী, স্বাভাবিক। তো প্রোটেস্ট্যান্টদের ওটার নামই হচ্ছে মৌলবাদী, ওখান থেকে নামটা দিয়েছে আর কি। তাহলে খ্রিস্টানদের একটা গ্রুপ আছে মৌলবাদী, এরা হচ্ছে আমেরিকায় এই সম্প্রদায়টা বেশি আছে, আর ফিনল্যান্ডের হোল্লি তারা আছে। এই জন্য ফিনল্যান্ডের সাথে আমেরিকার টোটালি সম্পর্ক আগে থেকেই ভালো। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যারা পড়েছে তারা জানো, তাদের সাথে তাদের গুড কানেকশন। এই ফিনল্যান্ড তারা যেহেতু খ্রিস্টান অধ্যুষিত দেশ, সুতরাং তারা যা কিছু করবে তাদের দেবতাকে, খ্রিস্টানদের দেবতাকে, খ্রিস্টানদের দেবতা হচ্ছে তারা, আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি, আমাদের নবী, ওরা যদিও তাদের মতো তারা হয়ে গেছে, স্ক্যাটার্ড হয়ে গেছে, তারা মনে করে যে তারা তাদের অনুসারী, তার অনুসারী। আর তারা একটা কাজ করে যেটা আমাদের দৃষ্টিতে খুব খারাপ একটা গুনাহ, তা হচ্ছে আল্লাহ তাআলার একটা অংশ মনে করে হচ্ছে কাকে, ঈসা আলাইহিস সালামকে। যাই হোক, এটা তাদের বিষয়। তো এই যে তাদের ধর্মীয় বিশ্বাস যে তাদের হচ্ছে গডের পার্ট হচ্ছে, বা তাদের স্রষ্টা হচ্ছে কে, জিসাস ক্রাইস্ট, ঈসা আলাইহিস সালাম, ঠিক তো? তো এই ঈসা আলাইহিস সালামকে তারা অনুসরণ করে। তো ভালোবাসায় তোমরা যারা প্রেম টেম করেছো না, অনেকে তো করেছো এগুলো। এই যে ডাকার সময় কি ডাকো সব, ফুসফুস, হার্ট, না কি বলো, কলিজা, আচ্ছা যা বলো, এগুলো যে ফেসবুক খুললেই দেখা যায়। তারপরে আবার বলো কি, বিভিন্ন মূল্যবান ধাতু আছে না, হীরা, ডায়মন্ড, পার্ল টাল, এগুলো বলে না, কি যেন বলে, মধ্যবর্তীটার নাম যেন কি, গোল্ডের বাংলা যেটা সেটা বলো। যাই হোক, তো এই সমস্ত কাহিনী যা বলো, তো এটা কোত্থেকে বলো, ভিতর থেকে তুমি একটা কিছু অ্যাড্রেস করো, হ্যাঁ, ভালোবাসার কারণে। মানে একটা জিনিসকে যেটা যে ভাষায় যেভাবে যেখানে প্রচলিত সেভাবে ব্যবহার করি। এইরকমভাবে তারা এই ফিনল্যান্ডের, ওরা ঈসা আলাইহিস সালামকে, মানে জিসাস ক্রাইস্টকে তারা তাদের ভাষায়, ফিনল্যান্ডের আঞ্চলিক ভাষায়, বুঝলা, উপভাষায় তারা বলে থাকে, ঈসা আলাইহিস সালামকে তারা বলে থাকে এই দেবতার নামে, লিনজা। বুঝতেছো? দ্যাট ইজ দ্য জিসাস ক্রাইস্ট। এই জন্য দেখবা খ্রিস্টান ধর্মের যখন কোথাও, ক্যাথলিক বা রোমান যাই হোক, তাদের যখন বিয়ে শাদী হয়, চার্চে গেলে দেখবা, বা তাদের অনুষ্ঠানগুলো, সিরিমনিগুলো দেখবা, যে তারা কি করে, সেখানে পিয়ানো বাজায়, হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে তারা ওই যে সঙ্গীত গায় আর কি, যাই করে করুক। তো তারা মনে করে তাদের এই যে গান বাজনা, পিয়ানো টিয়ানো বা মেলোডি সাউন্ড যা করে, এটা তাদের একটা অর্চনা, ইবাদত, এরা তারা মনে করে আর কি। কথা বুঝতেছো? তো লিনজা মানে হচ্ছে এমন একটা দেবতা যে গান বাজনার সাথে রিলেটেড, আনন্দ বিনোদনের সাথে তার স্পিরিচুয়াল কোনো কিছু রিলেটেড, এরা তারা মনে করে আর কি। যাই হোক, যেমন উদাহরণটা দেওয়া ঠিক না, কিন্তু তোমাকে বোঝানোর জন্য জাস্ট আমি বোঝাচ্ছি। তো ওদেরকে কেউ বলে হচ্ছে ঈসা আলাইহিস সালামকে তারা বলে জিসাস ক্রাইস্ট, কেউ আবার তাদের ভাষায় বলে লিনজা। এক একটা ভাষায় এক এক রকম তাকে অ্যাড্রেস করে, বুঝলা? এখন ওরা কিন্তু কেউ দাবি করে না যে লিনজা মানে জিসাস ক্রাইস্ট কিনা, তারা জানেই যে লিনজা মানে জিসাস ক্রাইস্ট। কথা বুঝতেছো? একটু মনোযোগ দিও। যেমন উদাহরণটা বোঝানোর জন্য বলতেছি, যদিও এভাবে উদাহরণটা দেওয়া ঠিক না। তা হচ্ছে আগামী এই যে সামনে, বুঝতেছো, সামনে যে শুক্রবার, তারপরের শুক্রবারই তো মনে হয়, হ্যাঁ, শবে বরাত আসবে না আমাদের, শবে বরাত যেটাকে বলা হয় লাইলাতুল বরাত বা শবে বরাত, এটা হচ্ছে ফার্সি শব্দ, তাই না? তো আমরা কেন ফার্সি শব্দ ব্যবহার করি দেখো, এটার আরবি। তুমি যদি বলো স্যার নামাজ আমি আজ থেকে পড়বো না, এটা কবিরা গুনাহ, নামাজ পড়া যাবে না, কারণ আপনি কোরআন শরীফ আর হাদিস শরীফে কোথাও নামাজের কথা দেখা নাই, কেন বলবেন স্যার এটা বেদাত, নামাজ পড়া বেদাত? কেন? অনেকে বেদাত বলে না আর কি। তো কেন বলবে যে নামাজ শব্দটা কোরআন শরীফে কোথাও নাই, হাদিস শরীফে নাই? হ্যাঁ, বাস্তব কথা, নাই তো, তুমি সারা জীবন খুঁজলে পাবা না, কারণ ইটস হ্যাভ ওন ল্যাঙ্গুয়েজ, নিজস্ব ভাষা আছে না কোরআন হাদিসের, সেটা কি অ্যারাবিক ভাষা। আর ট্রান্সলেটগুলো ম্যাক্সিমাম প্রথমে হয়েছে হচ্ছে ফার্সি। তাহলে তোমাকে অ্যারাবিক ভাষায় যদি খোঁজো, নামাজ কোথাও পাবা তুমি? কি আছে? সালাত। রোজা কোথাও পাবা? পাবা না। কি পাবা?
সিয়াম, এই কথাগুলো পাবা না? আচ্ছা, এখন এই যে বলতেছি আর বলছে খোদার কসম, ফেরেশতা, এই সমস্ত কথাটা তো বলতেছো, এগুলো কি একটাও আরবি কথা? আরবি কথা না তো, ফার্সি ভাষার কথা। তাহলে এগুলো কেন আমরা ব্যবহার করি? বিকজ অফ দ্যাট টু ব্যাকগ্রাউন্ড। নাম্বার ওয়ান, এই উপমহাদেশে যারা ইসলাম নিয়ে প্রথম আসছিলেন তারা ম্যাক্সিমাম 99% ছিলেন হচ্ছে ফারসের অধিবাসী, তারা ছিলেন সবাই ফার্সি ভাষার। এক। দুই নম্বর ব্যাকগ্রাউন্ড হচ্ছে সুলতান যখন সালতানাত ছিল আর কি, যেমন মুঘল এম্পায়ার যারাও ছিল তাদের সময় কিন্তু আমরা জানি যে ভাষাগুলো ছিল, অফিসিয়াল ভাষাগুলো ছিল আরবি এবং ফার্সি। সেই জন্য ফার্সি ভাষাটা আমাদের নারীর, মুসলিমদের বিশেষ করে নারী নক্ষত্রের সাথে মিশে আছে, কথায় কথায় আমরা কিন্তু ছাড়তে পারি না। ঠিক তদ্রূপভাবে এইটা কোরআন হাদিসে কিন্তু ওই কথা নাই। লাইলাতুল মুবারাকা বলা আছে এবং ওটা হচ্ছে নিসফু মিন শাবান, লাইলাতুল নিসফু মিন শাবান হাদিস শরীফের ভাষা, মানে শাবান মাসের অর্ধেক, মানে মাস গিয়ে যে রাতটা আসবে সেইটার নাম হবে, মানে 14 তারিখ দিনগত রাতে আরবিতে যেটা আসবে তার নাম শবে বরাত, আর ফার্সিতে বলা হয় শবে বরাত। এখন কেউ যদি অন্ধের মতো গোড়ার মতো বলতে চায় শবে বরাত নাই, হ্যাঁ শবে বরাত তো নাই, সত্য কথাই তো, কিন্তু ঘটনা তো ওটা অন্যভাবে দেখতে হবে। ঠিক তদ্রূপভাবে, বুঝতেছো? এইটা হচ্ছে অস করলাম একটু আর কি, বুঝলেন, মানে বোঝানোর জন্য বললাম। এইটা হচ্ছে লিনজা, এইটা তুমি খুঁজে পাবা না। তাদের হচ্ছে উপভাষা, তাদের আঞ্চলিক ভাষা লিনজা, মানে তারা বোঝায় কাকে? ঈসা আলাইসাল্লামকে। তো তারা মনে করলো তাদের এই অবদানটা কমপ্লিটলি রেসপন্সিবল, এই গিফটটা কার পক্ষ থেকে আসছে? তাদের দেবতার পক্ষ থেকে আসছে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসছে, আর তাদের দেবতা হচ্ছে লিনজা, মানে ঈসা আলাইসাল্লাম। সেই জন্য তারা বলল এটা, এই প্রজেক্টটার নাম, এই যে এইটা দেখভাল করবে যেটা, সেই প্রজেক্টের নাম তারা দিয়েছিল লিনজা। পরবর্তীতে খ্রিস্টানদের আরেকটা গ্রুপ আছে যে ওরা আবার এটা নিয়ে কিছু ঝামেলা করলো, এর পরবর্তী সরকারিভাবে সেই নামটার জন্য একটু শিথিলতা অবলম্বন করা হলো। তারা বললো শুধু লিনজা না, তার আগে তারা একটা শব্দ যোগ করলো, রেডিও লিনজা। দেখো, রেডিও মানে হচ্ছে এখানে রেডিও ওয়েভ যে ব্যবহার করি আমরা, সেইটা থেকে আসছে রেডিও। তাহলে রেডিও লিনজা এটা কিসের প্রজেক্ট বলো তো? এফডিএম এর প্রজেক্ট। এবং এই রেডিও লিনজা নাম দিয়েই খ্রিস্টানরা, ফিনল্যান্ডের অধিবাসীরা, তারা প্রথম ঘোষণা করলো দ্যাট ইজ দ্য সেকেন্ড জেনারেশন। আমাদের মোবাইলে কনভারসেশনের, কথোপকথনের এটা একটা নতুন প্রজন্ম, সেকেন্ড প্রজন্ম, নতুন একটা ধাপ, দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেপ। কথা বুঝতেছো? তাহলে ফার্স্ট স্টেপ ছিল এইটা, সেকেন্ড স্টেপ এরা শুরু করলো। তার মানে আমরা বলতেই পারি অবভিয়াসলি উই ক্যান সে দ্যাট এই পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন, দ্যাট ইজ দ্য প্রথম প্রজন্ম। তাহলে আমাদের পরীক্ষায় যা যা আসবে, প্রথম প্রজন্মের সময়কাল কত থেকে কত, তাহলে আমরা এখান থেকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করলাম যে প্রথম প্রজন্মের সময়কাল হচ্ছে 1979 থেকে 1990 পর্যন্ত। দেখো একদম সুন্দরভাবে কি কি হয়েছে আমি লিখেই রাখছি এখানে, কি কি হয়েছে। আচ্ছা, আর কি কি সমস্যা ছিল তাও বলে দিয়েছিলাম। কি কি সমস্যা ছিল? সমস্যা 1 নম্বর সমস্যা ছিল হচ্ছে মোবাইলে কথা বলা যাবে কিন্তু নড়াচড়া করলে কানেকশন কেটে যাবে, 1 নম্বর সমস্যা। সমস্যা নাম্বার 2, তা হচ্ছে আমরা রোমিং, বোঝো রোমিং মানে হচ্ছে একই নাম্বার নিয়ে তুমি পৃথিবীর অন্য দেশে যাবা অথচ ডিসকানেক্ট হবে না। যেমন আমার নাম্বারটা এটা রোমিং করা আছে, আমি পৃথিবীর যে কোনো দেশে যাই না কেন, আমার এই নাম্বারটা, আমি বেঁচে থাকলে আর কি, এই নাম্বারে ফোন দিলে তুমি পাবা, পৃথিবীর যে কোনো দেশে যাই না কেন আমার ওই নাম্বারটা খোলা থাকবে, আমারটা রোমিং করা আছে। তো রোমিং হচ্ছে সেই সুবিধা। তো এইটা এই সময় রোমিং ছিল না, এই সুবিধাটা ছিল না। এখানে ভিআইপি সিআইপি তুমি কিছু হইলে বা কিছু শর্ত আছে সেগুলো পূরণ করলে তুমি রোমিং হয়ে যাবা। তো এখানে আমার রোমিং করা আছে অনেক আগে। আচ্ছা, এখন ওই যে বাইরের সাথে কিছু কাজ ছিল আমার, তো সেই জন্য ওখানে রোমিং করে ফেলছিলাম আমি। তো এখানে এই জায়গা থেকে এখানে রোমিং সুবিধা ছিল না, এখানে এসে একটু চালু করলো তারা। কেমন? যে ধরো বাংলাদেশের সীমানা যেটা আছে, তুমি যে কোনো সিম ইউজ করো, গুগল ম্যাপে যাও, এইটা তুমি যেই বাউন্ডারি ক্রস করবা অটো তোমার কানেকশন অফ হয়ে যাবে। কিন্তু তখন যদি তোমার নেওয়া থাকে আর কি, সরকারিভাবে রোমিং করা থাকে, তাহলে তুমি যে দেশেই যাও না কেন কানেকশন পাবা, কারণ তোমাকে আগেই সরকার অথরাইজ করে দিয়েছে যে তুমি পারমিটেড, তোমার সিমটা এটা চলবে, তুমি অবৈধ না, ভ্যালিড তুমি, মানে তোমাকে ততটুকু এনশিওর করে দিয়েছে। এখন ধরো ওই প্রথম অবস্থায়, এখন তো আমেরিকা গেলেও এই সিমই কাজ করবে। এখন তুমি যদি এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাও, কলকাতায় গেলা, এইটুকু প্রথম সুবিধা দিছে। কলকাতা থেকে যদি পাকিস্তান চলে যাও তাইলে আর পাবা না। কাছাকাছি, বা এখান থেকে মিয়ানমার গেছো, রেঙ্গুন গেছো, তুমি পেয়ে গেলা, বা এখান থেকে ভুটান গেলা, পেয়ে গেলা। এরকম কাছাকাছি দেশগুলোর মধ্যে যে আন্তঃ কানেকশন ছিল সেটা হচ্ছে রোমিংয়ের প্রথম অবস্থা। সেই জন্য এখানে এসে আমরা সীমিত পর্যায়ে রোমিং চালু করছি, আর এখানে একটু রোমিং সুবিধা ছিল না। তাহলে এখানকার 2টা ত্রুটি ছিল। ত্রুটি নাম্বার 1 হচ্ছে এখানে মোবাইলে কথা বলা যাইতো কিন্তু নড়াচড়া করা যাইতো না, বুঝতেছো? 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে এখানে
যে রোমিং সুবিধা ছিল না। তাহলে এই দুইটা সমস্যাকে সমাধান করার জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ। এখানে কে কি লিখছো? লিমন স্যার আমার কথাটা ভুলে যাবেন না প্লিজ। না ভুলবো না, সমস্যা নয়। ফার্স্ট টু লাস্ট কম্পিউটার থেকে একটু ফার্স্ট ক্লাস তো সমস্যা নাই, আমি তো সময়ই নাই, তবে আমি সাজেশন দিয়ে দিব, সমস্যা নাই। আমার কাছে অলরেডি এই যে এখন এরপরেই আবার অর্ডিনারি লোকজন আসা শুরু হয়ে গেছে, মানে 5টা মিনিটও পাবো না, তবুও আমি সাজেশন দিয়ে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। আচ্ছা দেখো, আচ্ছা এরপরে দেখো ভাই, তো রেডিও লিঞ্জা, যেটা সবাই একটু মনোযোগ দিবা। রেডিও লিঞ্জা এখান থেকে আমরা শুরু করলাম, ফিনল্যান্ডের হাত ধরে এভাবে চলতে থাকলো। এভাবে চলতে গিয়ে অনেক চড়াই উতরাই পারালাম। তারপরে মাঝখানে আমরা কি করেছিলাম ভাই দেখো না প্লিজ, মাঝখানে গিয়ে আমরা তোমাদের আগের ক্লাসে বলছিলাম 1993 সালে প্রথম আমরা কি করেছিলাম বলো তো, স্মার্টফোন আবিষ্কার করেছিলাম। সেটা প্রথম স্মার্টফোন আবিষ্কার করেছিলাম কত সালে? 1993 সালে। কে যেন? IBM, বাস সাইমন নাম ছিল, সাইমন। আচ্ছা গেল। এরপরে 1995 সালে আমরা এই যে CDM বাজারজাতকরণ করা শুরু করলাম, CDM-এ বাজারজাতকরণ করলাম। এরপরে দেখো প্লিজ মনোযোগ দিও, 1999 সালে এখানে খেয়াল করো, 1999 সালে তোমরা আজকে মোবাইল ফোনে, আমিও ক্লাস নিচ্ছি শামীমের মোবাইল ফোনে, আবার পাশে আমার মোবাইল ফোন থেকে আমি দেখতে চাচ্ছি যে তোমরা কে কী লিখতেছো, ঠিক আছে? তোমরাও অনেকে মোবাইল ফোনে ক্লাস করতেছো। এই মোবাইল ফোনে তুমি যে ক্লাস করতেছো, ইন্টারনেট কানেকশন নিয়েছো না? তাহলে এটা তোমাকে জানতে হবে যে স্যার পৃথিবীর প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে। আমরা জানি পৃথিবীর প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে। এই কোশ্চেনের আনসার হবে দুইটা। যদি প্রথম ইন্টারনেট এই কথাটা শুধু লেখা থাকে শাহিন, তাহলে সেটার আনসার হবে 1969 সাল। অথবা কম্পিউটারের প্রথম ইন্টারনেট চালু করা হয় কত সালে, আনসার হবে 1969 সাল। বাট আনফর্চুনেটলি যদি কোশ্চেনটা করে মোবাইলে প্রথম ইন্টারনেট চালু করা হয় কত সালে, তাহলে আনসারটা হবে অন্য কিছু, সেইটা হচ্ছে 1999 সাল। তাহলে মোবাইল ফোনে প্রথম ইন্টারনেট চালু করা হয় কত সালে? 1999 সালে। এবং এই কাজটা করে জাপান। তাহলে প্রথম কম্পিউটার ইন্টারনেট চালু করে আমেরিকা, আর প্রথম মোবাইল ফোন ইন্টারনেট চালু করে হচ্ছে জাপান। কত সালে? 1999 সালে। তাহলে 1999 সালে জাপান ইন্টারনেট চালু করলো। এই দেশের নাম হচ্ছে জাপান, খেয়াল করিও, জাপান ইন্টারনেট চালু করলো 1999 সালে। আচ্ছা, এই যে কোম্পানি, জাপানের যে কোম্পানি চালু করেছিল সেটা হচ্ছে এনটিটি কোম্পানির একটা মানে তার একটা সিস্টার কনসার্ন, সহযোগী প্রতিষ্ঠান। তার নাম ছিল এনটিটি ডকোমো, এইটার নাম ছিল, ফুল নেম ছিল এনটিটি ডকোমো। এনটিটি ডকোমো যেই কোম্পানি পৃথিবীতে প্রথম মোবাইল ফোন চালু করে। বেলাল হোসাইন স্যার আপনার সাজেশন পাবো কিভাবে? ঘুমায় থাকো, স্বপ্নের মধ্যে পেয়ে যাবা। বেলাল খেয়াল করো, তুমি যদি আশেপাশে কোথাও থাকো দেখা করি আমার সাথে, অথবা আমি এখানে কিছু আলোচনা করে দিচ্ছি। দেখো তাহলে 1999 সালে এটা করলো, আগে খেয়াল করো, এই ক্লাসটা করো আগে, ক্লাসটা শেষ করো আগে। এরপরে আমরা সর্বশেষে এইভাবে গেলাম 2000 সাল পর্যন্ত, এর মধ্যে কোনো আপডেট হয় নাই। তাহলে এই যে অবস্থাটা একসাথে থাকলাম, দ্যাট ইজ দ্য আমরা বলতে পারি সেকেন্ড জেনারেশন, বোঝা যাচ্ছে? এরপরে আমরা সবাই মনোযোগ দিও, 2001 সালের 1 অক্টোবর এই কোম্পানি জাপান এনটিটি ডকোমো, এই কোম্পানি প্রথম সে ঘোষণা করলো 3G সেকেন্ড জেনারেশন সে ঘোষণা করলো। সেইখানে অনেকগুলো সুযোগ সুবিধা ছিল। 3G নামকরণের কাহিনী হচ্ছে থার্ড স্টেপ, 1 নম্বর, 2 নম্বর আর একটা প্রেক্ষাপট হচ্ছে সেখানে তারা বলছিল যে কানেকশন আমি 3 ভাবে দিব। একটা হচ্ছে আপনি যদি রানিংয়ে থাকেন তাহলে খুবই কম পাবেন, আপনি যদি হাঁটাহাঁটি করেন তার চেয়ে একটু বেশি পাবেন, আপনি যদি চুপচাপ বসে থাকেন তাহলে ফাটাফাটি কানেকশন পাবেন, অনেক বেশি কানেকশন পাবেন। এই যে 3টা স্টেপে কানেকশন ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ কল্ড 3G বা থার্ড জেনারেশন। আচ্ছা, এইটা ছিল 2001 থেকে 2008 পর্যন্ত, এই পর্যন্ত কাহিনী। এটা হচ্ছে তৃতীয় প্রজন্মের কাহিনী, একটু খেয়াল করে নাও। আর লাস্ট ওয়ান হচ্ছে কত ভাই, যে 2009 থেকে বর্তমান পর্যন্ত, বুঝতেছ? বর্তমান পর্যন্ত এটা হচ্ছে চতুর্থ প্রজন্ম।
মোবাইলের কোনো পঞ্চম প্রজন্ম নাই, 5G নাই, মিথ্যা কথা এটা। ডেনমার্ক পরীক্ষামূলক চালু করেছিল গত বছরে, সেজন্য মামলা খেয়ে বসে আসছে, কারণ চালু করার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার পশু পাখি মারা গেছে এবং অনেক লোক অসুস্থ হয়ে গেছে ডেনমার্ক গত বছর। এই জন্য আন্তর্জাতিক মামলা চলছে। সুতরাং 5G এখন কিছু নাই, কারণ 5Gতে যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা সহ্য করতে পারবে না মানুষের। এমনি ক্যান্সার, হার্টের অসুখ বেড়ে যাচ্ছে এই মোবাইল ইউজ করার কারণেই, আর এই ফরমালিন খাবার খাওয়ার কারণেই 100% মানুষের প্রেশার বেড়ে যাচ্ছে, অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে এবং হার্টের রোগী হয়ে যাচ্ছে, পাকস্থলী পেটের অসুখ দেখা যাচ্ছে। আরও যে ফিজিক্যাল অসুখগুলো আছে সেগুলো হ্যাফাজার্ড হচ্ছে, বোঝা যাচ্ছে, মৃত্যুর হার বেড়ে যাচ্ছে আবার এই কারণেই। সুতরাং 5G চালু করলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, মানুষের চরম ক্ষতি হবে। হয়তোবা ভবিষ্যতে এটা কমায় নিয়ে চালু করতে পারে। আপাতত 5G নাই, 4G আছে। তাহলে হচ্ছে এইটা এখন যে বলে 4.5G, ওটা আলাদা বিষয়, বানায় আছে না কে কী বলতেছে, রবি 4.5G, ভিতরে দেখা যায় 4Gও পায় না, 2.5G, বুঝতেছো, এরকম কানেকশন। তো একটু খেয়াল করো। তাহলে এইটা হচ্ছে, এই কাজটা শুরু করে নরওয়ে। নরওয়ে মানে সর্বনেশা কোম্পানি, গ্রামীণ ফোনের কোম্পানি, টাকা পয়সা সব চুষে নিচ্ছে বাংলাদেশ থেকে, সেই কোম্পানি নরওয়ে, বোঝা যাচ্ছে। দেখবা গ্রামীণ ফোনের চলো বহুদূরে, চলো পদ্মার ধারে, এই সমস্ত অ্যাড দেওয়া আছে না, ওই চলো লিখে ওই যে পিছনে যে গ্রামীণ ফোনের শেষে জি লেখা আছে, তার মধ্যে পেটের মধ্যে একটা কথা লেখা আছে, দেখবা LTE। এই সেই শয়তান আজকে প্রকাশ করেছে বাংলাদেশে LTE, কিন্তু এই শয়তানি সে আবিষ্কার করেছে 2009 সালে LTE, লং টার্ম ইভলিউশন। তার এটা যাত্রা ছিল 4Gর। এটা আজকে গ্রামীণ ফোন ব্যবহার করতেছে, কিন্তু মানুষ জানে না, কারণ এটা সে লিখছে হচ্ছে 2009 সালে নরওয়ে। এটা কেন নোংরা কাহিনী বললাম জানো? যেহেতু সময় নাই, রিটেনের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তা হচ্ছে স্যামসাং কোম্পানি, দক্ষিণ কোরিয়া, তাকে বসাই দিছে, পৃথিবীতে একদম ধস নামাই দিছিল স্যামসাংয়ের। এখন তো স্যামসাংয়ের মালিকানা সম্পূর্ণ মালয়েশিয়ার, কিন্তু ওই সময় যে সর্বনাশটা করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার, তা করেছে হচ্ছে নরওয়ে। নরওয়ে উত্তর কোরিয়ার সাথে হাত করে, চাইনিজকে ব্যবহার করে দক্ষিণ কোরিয়াকে একদম পথে ফকির বানাই দিচ্ছে। কেন? স্যামসাংকে বসাই দিছে। স্যামসাং প্রথম আবিষ্কার করেছিল 2008 সালে, ওটা লেখা যাবে না তাই লিখি নেই। 2008 সালে সে আবিষ্কার করেছিল ওয়াইম্যাক্স, নাম শুনেছো? ওটার নাম ছিল মোবাইল ওয়াইম্যাক্স। এটা 4G অ্যাকচুয়ালি প্রথম চালু করেছিল দক্ষিণ কোরিয়া, কিন্তু সেইটাকে সে অস্বীকার করেছে। ওই যে কারণ তারা জাতিসংঘের লোক, নরওয়ে ট্রিক ভ্যালি না কোন ভ্যালি ছিল, কারা কারা, এই সমস্ত কারণে নরওয়ের একটা কিন্তু জাতিসংঘ ভাব আছে। তো নরওয়ের সাথে আবার গুড রিলেশন হচ্ছে চীন, উত্তর কোরিয়া। এই তিন শয়তান একসাথে হয়ে দক্ষিণ কোরিয়াকে মার দিছে, একটা মানে হ্যাভি মার দিয়েছে, একটা বিজনেস টাইপের মার। এই মারের কারণে ওই যে স্যামসাং বসছে, পরবর্তীতে স্যামসাং কিন্তু চলে গেছে কোথায়, মালয়েশিয়া এখন, হ্যাঁ, তাদের মালিকানায় আর কি চলে গেছে। যাই হোক, এই যে কাহিনীগুলো, সেই জন্য আমরা 2008কে অস্বীকার করি। ওই পর্যন্ত হচ্ছে আমাদের 3Gর সম্পর্ক, এখান থেকে আমাদের 4G। আর এই যে সেইটা গ্রামীণ ফোনের শাখা বাংলাদেশে যেটা আছে LTE, লং টার্ম ইভলিউশন, দ্যাট ইজ দ্য কাহিনী। সুতরাং এইগুলো তোমরা একটু সংক্ষেপে জেনে নিবা। আর আমার সাজেশন হচ্ছে, তোমরা, আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম, আজকে তো সাজেশন দিয়েই দিলাম। 3টা সাজেশন কি কি শুনে নাও, সবাই শুনে নাও, প্রাণ খুলে শুনে নাও। কম্পিউটার প্রজন্ম, আচ্ছা, তারপরে হচ্ছে ভাষার প্রজন্ম, মোবাইলের প্রজন্ম 3 নম্বর, লজিক গেট 4 নম্বর, এরপরে হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম 5 নম্বর, কমন 5। আচ্ছা, এরপরে আমরা ওইদিকে গেছিলাম কম্পিউটারের মধ্যে হার্ডওয়্যার একটা, সফটওয়্যার একটা, 2টা, 5 দিয়ে 7। এরপরে আমাদের থাকতেছে হচ্ছে ওই পেরিফেরালসগুলোর ইনপুট আউটপুট যা যা আছে সেগুলো নিয়ে, এবং মেমোরি নিয়ে, এখান থেকে একটা 8টা প্রশ্ন মোটামুটিভাবে বলে যাওয়া যায় কোথা থেকে আসবে। আরও কিছু জায়গা আছে আমাদের পড়ার মতো, সেটা হচ্ছে তোমরা কম্পিউটার মনিটর, এটা একটু গুরুত্ব দিবা। মনিটর এবং প্রিন্টার, এই 2টা থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে। আর OMR, OCR, HWR, MICR, এই 4টা থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে, কথা বুঝলা? আর কম্পিউটার হিস্ট্রি থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে। বাস এই কয়টা জায়গা, মোটামুটি 15-র মধ্যে 10-12 এনশিওর করা যায় কোথা থেকে আসবে। ও আরেকটা কথা, ইন্টারনেট এবং ক্লাউড কম্পিউটিং, এই 2টা মিলে একটা কোশ্চেন। এরপরে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট এবং হটস্পট, এই 2টা থেকে একটা প্রশ্ন। তাহলে মোটামুটি 12-13টার প্রশ্ন বলা যায় 15-র মধ্যে আসবে কোন জায়গা থেকে। বাকি 2-3টা কোশ্চেন কোথা থেকে আসবে কেউ বলতে পারবে না, কথা বুঝতেছো? এই জন্য তোমাকে হোললি পড়াশোনা করতে হবে, পুরো কমপ্লিট সিলেবাসটা পড়াশোনা করতে হবে। আর BCS মানে তুমি যেটা বাদ দিবা, আর যেটা ধরবা সেটা খুব ভালো করে পড়াশোনা করবা। হ্যাঁ, তো আমি দোয়া করি তোমরা অনেক ভালো থাকো। আর হতাশা না হয়ে, যে কয়দিনে আছে, শোনো, নতুন কোনো টপিক না ধরে যে কয়দিন সময় আছে, কারণ তোমার তো 200 পাওয়া লাগবে না, তোমাকে 150 পাওয়া লাগবে না, 100, 110, 105 এটা এনাফ।
আর একটা কথা পরীক্ষার জন্য বলে দিচ্ছি, নেগেটিভ মার্কিং কেউ করবা না, লোভটা সামাল দিবা। যখন দেখলা 90 ক্রস করেছো তুমি, তখন তুমি গোল্ডেন। 90-95 যখন ক্রস করে যাচ্ছ, তখন তুমি নিশ্চিত কিন্তু বিশেষ হয়ে যাচ্ছে তোমার। সুতরাং সর্বনাশ করবে না, তুমি মাথা ঠান্ডা করে আবার একটু রিভিশন দাও, দেখবা 5-7টা বের হয়ে গেছে। 100 হয়ে গেলেই তোমার কাজ, কিন্তু নেগেটিভ মার্কিং করো না প্লিজ। 1 নাম্বারও নেগেটিভ দাগে না, নেগেটিভ কিন্তু সর্বনাশ করবে তোমাকে। আর যাহা তুমি ধারণা করে আনসার দিবা তা সম্পূর্ণই ভুল হবে। সুতরাং তুমি স্বাভাবিক থাকো কয়দিন, পারলে মডেল টেস্টগুলো দাও, আর যে পড়াগুলো পড়া আছে সেগুলো বারবার পড়ো। আর রাত জাগবা না কেউ, হ্যাঁ, সকাল সকাল ঘুমিয়ে যাবা, পারলে 11:30-12টার মধ্যে ঘুমিয়ে যাবা, সকালে উঠে পড়তে বলবা। রাত জাগলে কিন্তু সমস্যা হবে। আর অ্যাসিড হয় এ ধরনের খাবার বর্তমানে খাওয়ার দরকার নাই। যাদের দুধ খাওয়ার অভ্যাস আছে, দুধটা দিনের বেলায় খেয়ে নিবা, দুপুরে খাবার পরে অথবা বিকেলে হালকা কিছু খেয়ে পানি খাবে, নাস্তা করে পানি করে তারপরে দুধ খাইতে পারো। রাত্রে শোয়ার সময় দুধ খাবে না। পাকস্থলীতে দুধ খাবার, ভিটামিন যে কোনো খাবার খেলে অ্যাসিডিটি হয়, আর টেনশন তোমার আছে, গ্যাস্ট্রিক হবে। রাত্রিবেলায় দুধ না খাওয়াটাই উত্তম হবে। তুমি খেলে দুপুরে খাবার পরে অথবা বিকেলে নাস্তার পরে দুধ খাইতে পারো, ঠিক আছে। আর ঠান্ডা লাগে এই ধরনের খাবারগুলো এই মুহূর্তে খাওয়ার দরকার নাই। যাদের ফুসফুসের সমস্যা আছে তারা কলাটা আপাতত বর্জন করো। কলা খেলে যাদের ফুসফুসে সমস্যা আছে, কলা অনেক উপকারী, কিন্তু যাদের ফুসফুসে সমস্যা আছে তাদের কিন্তু কলা খাইলে শ্বাসকষ্ট বেড়ে যাবে, ঠান্ডা বেড়ে যাবে, হাসি অ্যালার্জি বেড়ে যাবে। আর যাদের পেটের অসুখ আছে তারা দুধ খেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সুতরাং এই দুইটা বিষয় অবলম্বন করো, আল্লাহ ভরসা। আর যারা যে ধর্মেরই হও, পরীক্ষায় যাওয়ার আগে কিছু দান করে যাবা। দানকারীকে আল্লাহ পাক খুব পছন্দ করেন, বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন, ঠিক আছে। খুব ভালোভাবে পরীক্ষা হোক, দোয়া করি। ইনশাআল্লাহ রিটেনে আবার তোমাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।